ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসের মধ্যে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে আসলাম এবং নতুন একটি সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। আমাদের এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের ক্লাস 13-এর মতো ক্লাস হয়েছে, প্লেলিস্টে রয়েছে, আপনারা দেখতে পারেন। অ্যান্ড লাস্ট ক্লাসের মধ্যে আমরা ম্যাথস শুরু করেছিলাম, ম্যাথসের একটি ক্লাস হয়েছে, নাম্বার সিস্টেম ক্লিয়ার করেছি, একটি চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে এবং বলেছিলাম যে 7 জুলাইয়ের পর থেকে যখন সিটেটের স্টারের ক্লাসেস চলছিল তখন বলেছিলাম যে 7 জুলাইয়ের পর থেকে আমরা প্রত্যেকটি সাবজেক্ট শুরু করব। তো আজকে একটি নতুন সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, আমরা ইংলিশ শুরু করতে যাচ্ছি। ইংলিশের যে গ্রামারের টপিকসগুলি এক্সামের মধ্যে আসে, আসামের রিক্রুটমেন্টস অ্যান্ড অন্যান্য যে এক্সামস রয়েছে, কম্পিটিটিভ এক্সাম, আপনি বলতে পারেন পেট এক্সাম হতে পারে, ডিএলএডের পেট প্রি এন্ট্রান্স টেস্ট হতে পারে, এসএসসির এক্সাম হতে পারে, অ্যান্ড অলসো এপিডিসিএল এক্সামস রয়েছে, তারপর অনেকটা এক্সামস রয়েছে কম্পিটিটিভ এক্সাম। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই টপিকগুলি থেকে এক্সামে আসে, এগুলি নিয়ে আলোচনা করব একে একে। এবং যে বা যাহারা আপনাদের ভাই বোন বা অন্য কেউ যদি একাডেমিক ক্লাসেসের মধ্যে পড়াশোনা করছে, যেমন 5 to ক্লাস 12 অবধি পর্যন্ত, তো 5 to 12 অবধি পর্যন্ত একাডেমিক ক্লাসের মধ্যে আমরা দেখেছি অনেকটা টপিক গ্রামারের আসে। এই টপিকগুলি এই ক্লাসেসের সাথে কভার হবে, এই জন্য কোনো পার্টিকুলার থাম্বনেইল না দিয়ে টাইটেলে লিখে দিয়েছি যে এই ক্লাসেসগুলি সবার জন্য ইম্পর্টেন্ট হবে। তাই আপনারা যে বা যারা স্কুল কলেজে স্টাডি করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, আপনাদের জন্য নেরেশন, ভয়েস চেঞ্জ, কারেক্ট টেন্স অনেক কিছু ইম্পর্টেন্ট রয়েছে। এগুলি আমরা মাতৃভাষা রিজনাল ল্যাঙ্গুয়েজে ভালো করে বোঝার চেষ্টা করব এবং প্রপারলি বুঝবো, যাতে আমরা এক্সামে গিয়ে আমরা আমাদের এক্সপিরিয়েন্স আমাদের এক্সামের পেন পেপারের মধ্যে উপস্থাপন করতে পারি। এবং যে বা যারা কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে রয়েছেন, কম্পিটিটিভ এক্সামের তৈরি নিচ্ছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর সামনে রয়েছে আসাম ডাইরি রিক্রুটমেন্ট, এপিডিসিএলের অ্যাপ্লাই এসেছে, এসএসসির অ্যাপ্লাই চলছে, অ্যান্ড অলসো অঙ্গনবাড়ির অ্যাপ্লাই চলছে। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলি নিয়ে আসলাম। আজকে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা 3-4টি পয়েন্ট কভার করব, 3-4টি টপিক কভার করব একটি ক্লাসের মধ্যে। আপনারা ভালো করে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দেখবেন এই চ্যাপ্টারটি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা টপিকগুলো শুরু করি। আজকে ক্লাসের মধ্যে কোন কোন টপিক আমরা আলোচনা করব বা কোন কোন টপিক কভার করব দেখবেন আপনারা। আমি লিখেছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমরা ফার্স্ট টপিক বেসিক কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তারপর আমরা দেখব পার্টস অফ স্পিচ, জানবো পার্টস অফ স্পিচ কীভাবে এক্সামের মধ্যে আসে, পার্টস অফ স্পিচ থেকে এগুলি জানবো, বোঝার চেষ্টা করব। তারপরে আমরা টাইপস অফ সেন্টেন্সেস দেখব, সেন্টেন্স কম্বিনেশন, সেন্টেন্স, অনেক কিছু সেন্টেন্সেস থেকে এক্সামে আসে, এগুলি কভার করব। তারপরে আমরা সেন্টেন্সেস, যারা 2 টাইপস অফ সেন্টেন্স সাধারণত আমরা দেখে থাকি, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন রয়েছে, এগুলি ভালো করে বোঝার চেষ্টা করব। এবং এই সেন্টেন্সের প্রকার থেকে সিটেট এবং অন্যান্য এক্সামসের মধ্যে, টেট এক্সামের মধ্যে বাংলা যে সাবজেক্ট রয়েছে, এই বাংলা সাবজেক্টের মধ্যে মিশ্র বাক্য, জটিল বাক্য, সরল বাক্য বলে সেন্টেন্সেসগুলি আসে, এগুলি আমরা দেখব। অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার সেন্টেন্সেস রয়েছে 3টি কাইন্ড। তারপরে আমরা সাবজেক্ট চিনব, প্রেডিকেট চিনব, অবজেক্ট চিনব। সাবজেক্ট কি, প্রেডিকেট কি, অবজেক্ট কি, এগুলি জানলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, নেরেশন করতে পারবো। তারপরে আমরা জেন্ডার জানবো। তারপরে নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউন জানবো। নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউন খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অর্থাৎ এই ক্লাসের মধ্যে, আজকের ক্লাসের মধ্যে মোর দেন 5টি পয়েন্ট, 5টি আমরা মেইন থিম নিয়ে এসেছি। এই থিম নিয়ে আলোচনা করব এবং এগুলি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের ক্লাসটি শুরু করি। তার পূর্বে বলি, যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখন আমি ক্লাস আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং সাথে আপনি যদি অন্যান্য সিটেটের প্রিপারেশন নিচ্ছেন তাহলে প্লেলিস্টের ক্লাসেস রয়েছে, আপনারা দেখতে পারেন। তো বেসিক ক্লাস, বেসিক কনসেপ্ট আমরা শুরু করব। ফার্স্ট আমরা গ্রামারের কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই ক্লাসের পর থেকে এই যে টপিকগুলি রেখেছি, এই টপিকের মধ্যে আর কোনো দিন কখনো ডাউট হবে না। নেক্সট ক্লাস যখন টেন্স নিয়ে আসবো, কারেক্ট টেন্স নিয়ে আসবো, ভয়েস, নেরেশন নিয়ে আসবো, তো বেসিক কনসেপ্ট যদি না হয়, আপনার বিল্ড আপ না হয়, তখন নেক্সট কনসেপ্টে আপনি যেতে পারবেন না বা কনসেপ্ট আপনি গ্যাদার করতে পারবেন না। তো এই জন্য এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই ওয়াচ করবেন। আমরা সবাই জানি একটি ভাষা শুরু হয় ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ ভাষার ল্যাঙ্গুয়েজ প্রথমে আসে, তারপর গ্রামার আসে। তো সর্বপ্রথম আমি লিখে নিলাম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে আমরা বাংলাতে ভাষা বলে থাকি। ভালো করে বুঝবেন, নোটস করতে পারেন। যে বা যারা স্কুলে স্টাডি করছেন আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট হবে। ল্যাঙ্গুয়েজকে আমরা বাংলাতে ভাষা বলে থাকি। তো একটি ভাষার প্রথমে ল্যাঙ্গুয়েজ আসে। ল্যাঙ্গুয়েজ এই শব্দটি একটি
ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে, অথবা কখনো ল্যাটিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, এক্সামে আসে, প্রি টেস্টেও আসে, কখনো ডিএলএডের এক্সামে ওই পয়েন্টগুলি আসে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এই শব্দটি ফ্রান্স লিঙ্গুয়া শব্দ থেকে এসেছে, LAN দিয়ে এসেছে, অ্যান্ড কখনো ল্যাটিন থেকে আসে লিঙ্গুয়া, LA দিয়া হচ্ছে ফ্রান্স, অ্যান্ড LI দিয়ে হচ্ছে লিঙ্গুয়া, যার অর্থ হচ্ছে মানে মাদার টাং, যার অর্থ হচ্ছে থাং বলা হয়, যার অর্থ হচ্ছে থাং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শব্দটি ফ্রান্স অ্যান্ড ল্যাটিন বোথ ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স যদি আসে তাহলে হবে ল্যাঙ্গুয়া, অ্যান্ড যদি ল্যাটিন সব ভাষা আসে ল্যাটিন ভাষা হবে লিঙ্গুয়া, যার অর্থ হচ্ছে থাং। দুটি শব্দের অর্থ হচ্ছে থাং। তো ল্যাঙ্গুয়েজ মিন্স কি আমরা জানলাম, কোথা থেকে শব্দটি এসেছে। এখন জানবো আমরা ল্যাঙ্গুয়েজ অর্থ কী, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। যদি কখনো আসে ডেফিনেশনের জন্য ক্লাস 5-6-এ আসে, ক্লাসের মধ্যে ইংলিশ মিডিয়ামে আমি দেখেছি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি প্রসেস যার দ্বারা আমরা আমাদের ফিলিংসগুলি এক্সপ্রেস করতে পারি প্রপারলি, অ্যান্ড অন্যের ফিলিংস বুঝতে পারি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের দ্বারা কী করি, নিজেদের ফিলিংস এক্সপ্রেস করি এবং অন্যের ফিলিংস বুঝে আমরা জবাব দিতে পারি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যদি না হতো তাহলে অন্যের ফিলিংস আমরা সাধারণভাবে বুঝতে পারতাম না। সাইন ল্যাঙ্গুয়েজ, সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। কখনো এক্সামে আসে যে ল্যাঙ্গুয়েজের প্রথম পর্যায়ে কী ছিল বা কীভাবে ল্যাঙ্গুয়েজ স্টার্ট হয়েছিল। অর্থাৎ প্রথমে ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ প্রথমে ইশারা দিয়ে ল্যাঙ্গুয়েজ করা হতো, সংকেত দিয়ে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করা হতো। কিন্তু সংকেতের আপনারা দেখতে পাবেন সংকেতের দ্বারা যে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করা অনেকটা টাফ হয়ে থাকে। তো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের আমাদের ইনার যে ফিলিংস রয়েছে তাকে এক্সপ্রেস করি এবং অন্যদের মনোভাব ফিলিংসকে আমরা বুঝি, তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে টুল ফর হিউম্যান কমিউনিকেশন। আমরা সবাই জানি বাইগোটস্কি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানব জাতির কমিউনিকেশনের একটি যন্ত্র, টুল উনি বলেছেন। তো ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা যে যা ভাষায় বলতে পারেন, আলটিমেট অর্থ এই দিতে হবে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কমিউনিকেশনের একটি সোর্স, যার দ্বারা আমরা কমিউনিকেশন করে থাকি, আমাদের ফিলিংস এক্সপ্রেস করে থাকি, অন্যদের ফিলিংসকে বুঝতে পারি, অন্যের কথা বুঝে শুনে আমরা তার জবাব দিতে পারি, এবং ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা আমাদের নিডসগুলি পুরা করতে পারি। যে আমাদের শারীরিক নিডস রয়েছে, নিডস হাইরার্কি আব্রাহাম ম্যাসলো দিয়েছিলেন, আমরা পেডাগজি ক্লাসে আলোচনা করেছিলাম। তো ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এতটুকু জানলাম। তারপরে আমরা দেখাবো গ্রামার। গ্রামারকে আমরা বাংলাতে জানি ব্যাকরণ বলে। গ্রামারকে বাংলাতে বলা হয় ব্যাকরণ। ভালো করে বুঝবেন। গ্রামার এই শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। গ্রামার কখনো এক্সামে আসে, গ্রামার যেই শব্দটি এটি আলটিমেট ইংলিশ শব্দ না, এ হচ্ছে একটি গ্রিক শব্দ। অর্থাৎ গ্রিক শব্দ থেকে এই গ্রামার শব্দটি নেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামার এই শব্দটি গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। গ্রামার কাকে বলে যদি এক্সামে আসে কি বলবেন আপনি? গ্রামার হচ্ছে সিস্টেম অফ সিস্টেম। অর্থাৎ একটি ল্যাঙ্গুয়েজকে যে আপনি কীভাবে সঠিক পন্থায় লিখতে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন এবং বোঝাতে পারবেন, এই সমগ্র প্রক্রিয়াকে একসাথে গ্রামার বলা হয়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য যে স্কিলসের প্রয়োজন রয়েছে, যে রুলস নিয়মগুলি শেখার প্রয়োজন রয়েছে, ওই প্রত্যেকটি রুলস নিয়মকে যে আমরা গ্রন্থ থেকে, যে আমরা বুক থেকে শিখি, ওই বুককে গ্রামার বলে। যে রুলসগুলি রয়েছে ওই রুলসগুলিকে একত্রিতভাবে গ্রামার বলা হয়। আশা করি গ্রামারের ডেফিনিশন আর কনফিউজ আসবে না। তো এগুলি আমাদের জানা প্রয়োজন নেই, কিন্তু অনেক আমার স্টুডেন্টস রয়েছে বা যারা 5-6-এ ক্লাস 8-9-এ স্টাডি করে তাদের জন্য প্রয়োজন, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। তারপর হচ্ছে গ্রামার আমাদের ভারতবর্ষের 5th or 4th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষের একজন গ্রেট গ্রামারিয়ান ছিলেন, সবাই আমরা জানি, ওনার নাম ছিল পানিনি। তো উনি 6000 শ্লোকস দিয়ে উনি গ্রামার ইনভেন্ট করেছিলেন, লিখেছিলেন, রাইট করেছিলেন, এবং ওনার যে গ্রামার বুকটি লিখেছিলেন তার নামটি ছিল অষ্টাধ্যায়ী। মনে রাখবেন, এক্সামের মধ্যে কখনো আসে যে সংস্কৃত ভাষায় উনি লিখেছিলেন, অষ্টাধ্যায়ী লিখেছিলেন, পানিনি লিখেছিলেন অষ্টাধ্যায়ী। এগুলি কম্পিটিটিভ এক্সামেও আসে, জেনারেল নলেজ হিসাবে এক্সামে আসে। তো পানিনি গ্রামার লিখেছিলেন। উনি তামিল বর্তমানে পাকিস্তানের এরিয়াতে উনি পড়ে গিয়েছেন। অর্থাৎ এই আমাদের পূর্বের সময় ভারতবর্ষের উনি একজন গ্রামারিয়ান ছিলেন। উনি ফনেটিক্স, সিমেন্টিক্স অ্যান্ড সেন্টিক্স এই তিনটি বিষয়ের উপর জোর দিয়ে উনি 6000-এরও বেশি শ্লোক দিয়ে একটি গ্রামার বুক লিখেছিলেন সংস্কৃত ভাষায়, যার নাম ছিল অষ্টাধ্যায়ী। এই কথাটিও মনে রাখবেন। তো গ্রামার থেকে আমাদের এতটুকু জানলে চলবে। তারপরে গ্রামার থেকে আমরা চলে যাব, যখন গ্রামারে চলে আসলাম তখন লেটারের দিকে চলে যাব। লেটারকে আমরা বাংলাতে অক্ষর
বা বর্ণ বলে থাকি। ভালো করে বুঝবেন, একদম আমি আপনাদেরকে নিম্ন স্তর থেকে অর্থাৎ প্রথম ক্লাসের যে বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় এইভাবে আমি একদম প্রথম পর্যায় থেকে শুরু করে নিয়ে আসছি, যাতে আপনাদের সামনের টপিক যেগুলি আসবে এগুলি যাওয়ার পরে যাতে কোনো কনফিউজ ক্রিয়েট না হয়। আপনি যদি আমার একজন ভিউয়ার হয়ে থাকেন, আমার ক্লাসগুলি পছন্দ করেন, তাহলে সম্পূর্ণভাবে প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকে কি হয়েছে সিটেটের ক্লাস মধ্য থেকে একটি ক্লাস দেখেছেন, দেখার বলে বলেছেন স্যার আপনার ক্লাসটি তো আমরা বুঝতে পারছি না, অর্থাৎ ওনাকে প্রয়োজন ছিল যে প্রথম থেকে দেখার। অনেকে কি করেন এক্সামে গিয়ে মিস্টেক করেছেন, তারপরে বলেছেন স্যার আমার তো মিস্টেক হয়ে গিয়েছে, আপনি এই বিষয় নিয়ে ক্লাস তৈরি করেছিলেন না, এই জন্য আমি দেখিনি। কিন্তু আমি প্রথম ক্লাসের মধ্যে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটি বিষয়বস্তু উপস্থাপন করার পূর্বে প্রথমে ওই বিষয়বস্তুটির সিলেবাস নিয়ে, ওই বিষয়বস্তু কী, কতটুকু পড়ার প্রয়োজন রয়েছে, যেমন এডিআরের আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এবং আজকে যে বা যারা আপনারা ক্লাস ওয়াচ করছেন প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, এডিআরের 4টি সিলেবাসের উপর আমি অ্যানালাইজ করেছি, সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অ্যানালাইজ করে তারপর যে টপিকগুলি পেয়েছি এই টপিকগুলি থেকে নিয়ে এই টপিকগুলি সমাধান করছি। অর্থাৎ এগুলি সবার জন্য ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন যে আপনি ডাইরেক্টলি শুরু করে নিলেন, কোনো অ্যানালাইজ করলেন না, অলরেডি অ্যানালাইজ হয়ে গিয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সিলেবাস আপনি দেখতে পারেন, প্লেলিস্টে রয়েছে 4টি নোট অবধি ভিডিও রয়েছে, দেখতে পারেন। তো লেটার কি? লেটার হচ্ছে অক্ষর বা বর্ণ, আমরা বলি লেটার হচ্ছে অক্ষর বা বর্ণ, লেটার হচ্ছে অক্ষর বা বর্ণ। ভালো করে বুঝেন। প্রত্যেকটি ভাষার লিপি থাকে, লিপিকে ইংলিশে বলা হয় স্ক্রিপ্ট। যেমন ইংলিশ হচ্ছে রোমান লিপি, হিন্দি হচ্ছে দেবনাগরী লিপি, তারপরে উর্দু হচ্ছে ফার্সি লিপি। এইভাবে প্রত্যেকটি ভাষার একটি লিপি হয়ে থাকে। তো ইংলিশ কখনো আসে, ইংলিশের লিপি কি, ইংলিশের স্ক্রিপ্ট কি, কোন ভাষা থেকে স্ক্রিপ্ট নেওয়া হয়েছে, কোন ভাষার স্ক্রিপ্ট, তা হচ্ছে রোমান লিপি, মনে রাখবেন। তো লেটার হচ্ছে ইংলিশের মধ্যে, ইংলিশ এর লিটারেচারের মধ্যে দেয়ার আর 26 লেটার, মনে রাখবেন দেয়ার আর 26 লেটার, সবাই জানেন। এই 26 লেটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ভাওয়েল, নাম্বার 2 হচ্ছে কনসোনেন্ট, আর নাম্বার 3 হচ্ছে সেমি ভাওয়েল। এই 3 ভাগে ভাগ করা হয়েছে এই 26টি লেটারকে। ভালো করে বুঝেন। তো আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। এই হচ্ছে ভাওয়েল 5টি। তারপরে আমরা সেমি ভাওয়েল দেখব, ডাব্লিউ অ্যান্ড ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। তাই 5 থেকে আমরা যদি 2টি আরও প্লাস করে নিই 7টি, 26 থেকে 7টি মাইনাস করে নিলে আমাদের হবে 19, অর্থাৎ 19টি হচ্ছে কনসোনেন্ট। এই 5টি লেটার এবং এই 2টি লেটার বাদ দিয়ে বাকি যা থাকবে তাকে বলা হয় কনসোনেন্ট। ভালো করে বুঝবেন। ভাওয়েলকে বলা হয় বাংলাতে স্বরবর্ণ। অনেক সময় আপনাদের কনফিউজ হবে, এই জন্য আমি সাথে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনেকে বাংলা ব্যাকরণে অনেক দক্ষ রয়েছেন, তখন আপনাদের কম্প্যারিজন করে শিখলে তাড়াতাড়ি শিখে যাবেন। তো ভাওয়েলকে বাংলাতে বলা হয় স্বরবর্ণ, কনসোনেন্টকে বাংলাতে বলা হয় ব্যঞ্জন বর্ণ। অ্যান্ড সেমি ভাওয়েল হচ্ছে এমন একটি ওয়ার্ড, এমন একটি শব্দ, এমন একটি লেটার, সেমি ভাওয়েলের 2টি লেটার রয়েছে। এই 2টি লেটার হচ্ছে যে কখনো ভাওয়েল রূপে ইউজ হয় এবং কখনো কনসোনেন্ট রূপে ইউজ হয়, এই জন্য এই 2টি লেটারকে সেমি ভাওয়েল বলা হয়, মনে রাখবেন। তো এগুলি আমাদের লেটার থেকে এতটুকু কনসেপ্ট জানলে আমাদের চলবে, এর থেকে বেশি জানার প্রয়োজন নেই। তারপর আমরা লেটার থেকে সামনের দিকে অগ্রসর হব একে একে। লেটার শেখার পর আমাদেরকে জানতে হবে, তারপরে মনে রাখবেন ভাওয়েল, এই 5টি ভাওয়েলের টোটাল ভাওয়েল থেকে তার সামনের দিকে যাই ভাওয়েল, তারপরে আমরা দেখব অ্যালফাবেট। অ্যালফাবেটকে বাংলাতে বলা হয় বর্ণমালা। ভালো করে বুঝবেন। বর্ণমালা কি? অ্যালফাবেট মিন্স হচ্ছে বর্ণমালা। বর্ণমালা, বর্ণ দিয়ে একটি মালা তৈরি করা হয়েছে, তাকে বলা হয়েছে অ্যালফাবেট। যেমন আমরা তসবি ইউজ করে থাকি, যাকে ইংলিশে রোজারি বলে। তো রোজারির মধ্যে আমরা পুঁতি একে একে গ্যাদার করে একটি রোজারি তৈরি করে থাকি। তো হচ্ছে পুরাটা হচ্ছে একটি মালা। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে পারি, এই হচ্ছে রোজারি মিন্স তসবি, যা দিয়ে আমরা কি করি, আমরা আমাদের অনেক সময় আমরা কি করে থাকি, জব করে থাকি এই রোজারির মধ্যে, রোজারি দিয়ে, যাকে আমরা তসবি বলে থাকি। তো এই রোজারি হচ্ছে একটি মালার মতো, এই রোজারি হচ্ছে একটি মালার মতো। তো মনে করেন ABCD থেকে Z অবধি পর্যন্ত 26টি লেটারকে এইভাবে যদি আপনি মালাকৃতভাবে মালা একটি পরিণত করেন, তখন এই মালাকে বলা হবে অ্যালফাবেট। অর্থাৎ ইংলিশ লিটারেচারের মধ্যে
একটি অ্যালফাবেট রয়েছে। এক্সামের মধ্যে কখনো আসে ইংলিশ লিটারের মধ্যে কয়টি অ্যালফাবেট রয়েছে, ইংলিশ লিটারেচারের মধ্যে একটি অ্যালফাবেট রয়েছে, অর্থাৎ 26টি সম্পূর্ণ এ থেকে জেড অবধি পর্যন্ত সম্পূর্ণ লেটার সবগুলাকে একত্রিতভাবে অ্যালফাবেট বাংলাতে বর্ণমালা বলা হয়। আশা করি বুঝেছেন। তারপরে আমরা দেখি বাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড সেমি বাওয়েল, এই তিনটি লেটার্স, তিন ধরনের লেটার্সকে একত্রিত করে টোটাল সাউন্ড হচ্ছে, সাউন্ড যা আমরা বলে থাকি লেটারের সাউন্ড, সাউন্ড অফ লেটার্স, সাউন্ড অফ লেটার হচ্ছে 44। মনে রাখবেন 26টি অক্ষর, 26টি লেটারের সাউন্ড হচ্ছে 44। তার মধ্য থেকে বাওয়েলের সাউন্ড হচ্ছে 20টি অ্যান্ড 24 সাউন্ড হচ্ছে সেমি বাওয়েল অ্যান্ড কনসোনেন্টের হচ্ছে 24 সাউন্ড। এই কথাগুলি মনে রাখবেন, একদম স্মল থিংস, এগুলি আমাদেরকে জানতে হবে। স্ট্যান্ডার্ড লেভেল অনেক কিছু এর থেকে এক্সামের মধ্যে আসে। বাওয়েলের সাউন্ড হচ্ছে 20টি, তার মধ্যে থেকে পিওর বাউল সাউন্ড অ্যান্ড যা হচ্ছে পিওর বাউল সাউন্ড তাকে বলা হয় মনোতং। মনে রাখবেন, যাকে বলা হয় পিওর বাউল সাউন্ড বলা হয়, কখনো কখনো মনোতং বলা হয়। এই 20টিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। পিওর বাউল সাউন্ড হচ্ছে 12টি অ্যান্ড আনপিওর বাউল সাউন্ড হচ্ছে 8টি। অর্থাৎ পিওর বাউল সাউন্ড যাকে বলা হয় মনোতং, আর যে সাউন্ডগুলি পিওর নয় অর্থাৎ তাকে বলা হয় দীপ্তং। অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে যখন দুইটি বাওয়েল আসবে এবং দুইটি বাওয়েল আসার পর যখন ভিন্ন ভিন্ন সাউন্ড ক্রিয়েট করবে তখন তাকে বলা হবে দীপ্তং। অর্থাৎ এইভাবে একটি বাওয়েলের দুইটি সাউন্ড হয় তা হচ্ছে দীপ্তং, তা হচ্ছে 8টি রয়েছে, এবং একটি বাওয়েলের একটি সাউন্ড হয় তা হচ্ছে মনোতং, তা হচ্ছে 12টি, অর্থাৎ পিওর বাউল সাউন্ড যাকে বলা হয়। এই বাউল সাউন্ড থেকে অনেকটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। তারপরে আমরা দেখব, এতটুকু আমরা বুঝে গিয়েছি, এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা দেখব ওয়ার্ড। ওয়ার্ড মিন্স হচ্ছে শব্দ, শব্দ। তো আমরা ওয়ার্ড কি বুঝি প্রথমে, তারপরে ওয়ার্ড কিভাবে ক্রিয়েট হয়, সব থেকে স্মলেস্ট ওয়ার্ড কি হতে পারে এগুলি জানবো। ওয়ার্ড হচ্ছে ইংলিশ বর্ণমালা বা ইংলিশ অক্ষর বা যে কোনো অক্ষর, যে কোনো ভাষার অক্ষর একটি অথবা কয়েকটি অক্ষর মিলে যদি একটি অর্থ, একটি সেন্স প্রকাশ করে, একটি মিনিং প্রকাশ করে, একটি মিনিং দেয়, তখন আমরা তাকে ওয়ার্ড বলে থাকি। যেমন আপনি যদি একটি শব্দ লেখলেন PEN, পেন, দেখেন তিনটি অক্ষর মিলে, তিনটি লেটার মিলে একটি শব্দ ক্রিয়েট করেছে যার অর্থ হচ্ছে কলম। পেন, PEN, পেনের আরেকটি অর্থ রয়েছে, আমরা দেখব হোমোগ্রাফ, হোমোফোন, এগুলি পেডাগজিক্যাল টার্ম, আমাদের প্রয়োজন নেই, তারপর আলোচনা করার চেষ্টা করব। পেন আরেকটি অর্থ রয়েছে, পেন অর্থ হচ্ছে ছাগলের গড়কে পেন বলা হয়। অনেক সময় আমরা ক্রিকেট বলে থাকি, ক্রিকেট হচ্ছে খেলা, ক্রিকেট একটি রয়েছে। ক্রিকেট আরেকটি রয়েছে জিজি বুকা, জিজি বুকাকেও ক্রিকেট বলে, যা ও যে রাত্রেবেলা আওয়াজ করে, সাউন্ড করে, তাকেও ক্রিকেট বলা হয়। তো ইংলিশ একটি শব্দের অনেকটা ভিন্ন শব্দ অর্থ হয়ে থাকে। তো ওয়ার্ড হচ্ছে একটি অথবা কয়েকটি লেটার, অক্ষর, বর্ণ একত্রিত হয়ে যদি একটি সম্পূর্ণ সেন্স দেয় তখন তাকে ওয়ার্ড বলবে। এখন আপনারা শুনেছেন যে আমি যখন ডেফিনেশন দিচ্ছিলাম তখন বলেছি একটি অথবা কয়েকটি, কয়েকটি তো দেখে নিলেন PEN, পেন। এখন একটি দিয়ে কীভাবে হবে, অর্থাৎ ইংলিশ লিটারেচারের মধ্যে সবথেকে স্মলেস্ট ওয়ার্ড হচ্ছে A&I। মনে রাখবেন I and A, এই দুটি হচ্ছে লেটার, কিন্তু এই দুটির আলাদা আলাদা ওয়ার্ড হিসাবে ইউজ করা হয় যখন সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ করে থাকি। আই হচ্ছে একটি প্রনাউন যার দ্বারা আমাকে বোঝায়, এবং এ হচ্ছে একটি আর্টিকেল যার দ্বারা একটি বস্তু বোঝায়, তা আমরা দেখব। অর্থাৎ ইংলিশ লিটারেচারের মধ্যে কম্পিটিটিভ এক্সামে আসে যে সব থেকে স্মলেস্ট ওয়ার্ড হচ্ছে কোনটি, এক্সামে আপনাকে অপশন দিয়ে দিবে, অর্থাৎ এ হতে পারে, আই হতে পারে, এগুলি মনে রাখবেন। তারপর আমরা ওয়ার্ড শিখে নিলাম। ওয়ার্ড শেখার পর আরও দুইটি বস্তু আমাদেরকে জানতে হবে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স কি, প্রিফিক্স কি? অনেক সময় এক্সামে আসে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, একটি শব্দ দিয়ে আপনাকে দিয়ে দেবে যে এই শব্দ থেকে আপনি সাফিক্স তৈরি করো, এই শব্দ দিয়ে আপনি প্রিফিক্স তৈরি করো, প্রিফিক্স অ্যাড করে শব্দ তৈরি করো। মনে করেন আমি একটি শব্দ লিখলাম হ্যাপি, হ্যাপি এই একটি শব্দ, একটি ওয়ার্ড। হ্যাপির অর্থ হচ্ছে আনন্দ। তো আমি হ্যাপি একটি শব্দ লিখলাম, এই হ্যাপি শব্দটির পূর্বে যদি আমি কোনো একটি অংশ, হ্যাপি শব্দটির পূর্বে যদি কোনো একটি ওয়ার্ডের টুকরো, কোনো একটি সিলেবল, কোনো একটি অথবা দুইটি অক্ষর যুক্ত করে
যদি আমি একটি নতুন শব্দ ক্রিয়েট করি, একটি আলাদা অর্থপূর্ণ একটি শব্দ ক্রিয়েট করি, তখন এই শব্দকে বলা হবে সাফিক্স পূর্ণ ওয়ার্ড, অর্থাৎ সাফিক্স বলা হবে। এই যে অংশ আমি পূর্বে অ্যাড করব, এই অংশকে বলা হবে সাফিক্স, মনে রাখবেন। আমি যদি এই জায়গার মধ্যে হ্যাপির জায়গায় আনহ্যাপি লিখে নেই, দেখেন আমি এই জায়গায় দুইটি অক্ষর অ্যাড করেছি, দুইটি অক্ষর অ্যাড করে একটি নতুন শব্দ তৈরি করেছি। অর্থাৎ এই দুইটি অক্ষর অ্যাড করার ফলে নতুন শব্দ ক্রিয়েট হয়েছে এবং মিনিং ও ডিফারেন্স হয়েছে, তখন অর্থ হয়ে গিয়েছে আনহ্যাপি, অর্থাৎ হ্যাপি নয়, অর্থাৎ আনন্দ নয়। আনহ্যাপি মিন্স হচ্ছে আনন্দ, আর আনহ্যাপি হচ্ছে তার অপোজিট। তো এই হচ্ছে সাফিক্স। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেম শব্দ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেই। যখন একটি শব্দের আপনি কি করবেন, পরবর্তী জায়গায় পরে সেম শব্দ দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিই। হ্যাপি এই শব্দের যদি শেষে, অর্থাৎ শব্দের শেষে যদি আমরা কোনো একটি ওয়ার্ড, সিলেবল অথবা কোনো এক দুইটি লেটার যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করি, তাকে বলা হয় প্রিফিক্স, মনে রাখবেন। যেমন আমি একটি শব্দ যদি তৈরি করি, HAPPINESS, হ্যাপিনেস, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, দেখেন NESS আমি যুক্ত করেছি। এই হচ্ছে এই জায়গাটাকে, যা এক্সট্রা আমি জায়গা অ্যাড করেছি, এই এক্সট্রা জায়গাটুকুকে বলা হবে প্রিফিক্স। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, প্রি অ্যান্ড সাফিক্স, এই জায়গাটা হবে সাফিক্স, এই জায়গাটা হবে সাফিক্স। প্রিফিক্স মিন্স হচ্ছে যা পূর্বে যুক্ত করা হয়। তো এই জায়গার মধ্যে দেখেন আমি পূর্বে যুক্ত করেছি, অর্থাৎ তা হচ্ছে প্রিফিক্স, অ্যান্ড শেষে যুক্ত করেছি, তা হচ্ছে সাফিক্স। এর থেকে প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক্সাম্পল আসে, উর্দুর মধ্যে, আরবিকের মধ্যে এক্সাম্পল আসে। তো এগুলি ভালো করে মনে রাখবেন। যদি আমরা পূর্বে অ্যাড করে থাকি, তাহলে প্রি মিন্স হচ্ছে পূর্বে, প্রি নলেজ, পূর্বের নলেজ, প্রি কনসেপ্ট, পূর্বের কনসেপ্ট। প্রি থেকে মনে রাখবেন, আমি একটু উল্টো বলে দিয়েছি। তো প্রি মিন্স হচ্ছে পূর্বে। তো আনহ্যাপি মিন্স হচ্ছে, আনটা হচ্ছে প্রিফিক্স, অ্যান্ড হ্যাপিনেস এই জায়গার মধ্যে নেক্সট শব্দটা হচ্ছে, নেক্সট অংশটি হচ্ছে সাফিক্স। তো সাফিক্স প্রিফিক্স থেকে আপনাদের কখনো কনফিউজ হবে না। আমি একদম সিকুয়েন্টলি আপনাদেরকে ক্রম পর্যায়ে কোন টপিকে, কোন জায়গায়, কোন পয়েন্টটা আলোচনা করতে হবে, এই পয়েন্ট অনুসারে, জায়গা অনুসারে আপনাদের এই পয়েন্টগুলি নিয়ে আসছি এবং বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার যতটা এক্সপিরিয়েন্স রয়েছে, এই এক্সপিরিয়েন্স থেকে। আমি যদি সবথেকে বেশি কোনো সাবজেক্ট পড়িয়ে থাকি, তা হচ্ছে ইংলিশ। আমি মোর দ্যান 8 ইয়ার্স থেকে ইংলিশ পড়াচ্ছি। তো সব থেকে বেশি যদি কোনো সাবজেক্টের উপর আমি স্টাডি করেছি, বা সব থেকে বেশি যদি কোনো সাবজেক্ট পড়িয়েছি ছাত্রদেরকে, তা হচ্ছে ইংলিশ গ্রামার। তো আমরা দেখেছি, ওয়ার্ড পর্যন্ত বুঝেছি, তারপরে আমরা চলে যাব ওয়ার্ড পরে সেন্টেন্স দেখব, তারপরে সিলেবল মনে রাখবেন। যখন একটি শব্দের বিভিন্ন পার্ট হয়, যেমন কোম্পানি, আমি বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু জানা প্রয়োজন, কখনো আপনাকে কেউ আস্কিং করতে পারে। যেমন কোম্পানির মধ্যে 3টি সিলেবল রয়েছে, কোম্পানি 3টি সিলেবল। যখন একটি শব্দকে আমরা পার্ট করতে পারি, 3-4টি পার্টে বিভক্ত করতে পারি, তখন ওই প্রত্যেকটি পার্টকে এক একটি সিলেবল বলা হয়। এই সিলেবল মনে রাখবেন, সিলেবল কখনো আসতে পারে এক্সামের মধ্যে। তো আমরা ওয়ার্ড পর্যন্ত চলে গেলাম। এখন আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা বলে থাকি বাক্য। সেন্টেন্স কি, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে। সেন্টেন্স একটি ওয়ার্ডেও সেন্টেন্স হয় এবং কয়েকটি ওয়ার্ডেও সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা দেখেছি, একটি লেটার অথবা কয়েকটি লেটার যদি যুক্ত হয়ে একটি সেন্স দেয়, একটি অর্থ প্রকাশ করে, মিনিং প্রকাশ করে, তখন আমরা তাকে ওয়ার্ড বলে থাকি। আর যখন একটি অথবা কয়েকটি ওয়ার্ড একত্রিত হয়ে একটি কমপ্লিট সেন্স দেয়, দেখেন ওয়ার্ডের মধ্যে কমপ্লিট সেন্সের কোনো কথা নেই, জাস্ট একটি মিনিং দিলে হবে। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লিট সেন্স হতে হবে। যদি কমপ্লিট সেন্স না হয়, আপনি কয়েকটি ওয়ার্ড জাম্বুল করে নিলেন, অর্থাৎ এলোমেলো করে সাজিয়ে নিলেন, তখন আপনার সেন্টেন্সটি কারেক্ট হবে না। যেমন আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দেই। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এই জায়গার মধ্যে যদি আমি ইট আই রাইস লেখি, এই সেন্টেন্সটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটি হচ্ছে রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? আমি আপনাদের
ইন্ডাকটিভ মেথড ইউজ করছি যাতে এক্সাম্পল থেকে আপনারা রুলের দিকে চলে যান, ভালো করে বুঝতে পারেন। সেন্টেন্স হচ্ছে একটি অথবা কয়েকটি ওয়ার্ডস একত্রিত হয়ে যদি একটি সম্পূর্ণ সেন্স দেয়, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন আমরা ওই সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্যকে আমরা বাক্য বলবো, সেন্টেন্স বলবো। ওই যে আমরা অ্যারেঞ্জ করেছি এই সম্পূর্ণ অর্থ দেওয়ার ফলে তার নাম হচ্ছে বাক্য, তার নাম হচ্ছে সেন্টেন্স। যদি অর্থ না দেয় তা সেন্টেন্স হবে না, দেখেন একই সেন্টেন্স এই জায়গায় সেন্টেন্স হয়েছে কিন্তু এই জায়গায় সেন্টেন্স হয়নি। এক্সামের মধ্যে আসে যে জাম্বল ওয়ার্ডস দিয়ে এক্সামের মধ্যে আসে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আসে, তখন আপনি কিভাবে ফেস করবেন তা আমরা কারেক্ট টেন্স এবং টেন্সে গিয়ে যাওয়ার পরে জানবো যে কিভাবে আমরা কোন সময় কোন জায়গায় সাবজেক্ট ইউজ করব, কোন জায়গায় প্রেডিকেট ইউজ করব, কোন জায়গায় অবজেক্ট ইউজ করব, এবং সাবজেক্ট প্রেডিকেট এগুলি আজকের ক্লাসে আমরা বুঝে যাব। তো আপনারা ভালো করে খেয়াল করবেন, এগুলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সামনের দিকে চলে আসছে। তো আমরা যেহেতু টাইপস অফ সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স নিয়ে আরও ডিপলি আমরা কিছু আলোচনা করব। দেয়ার আর 2 টাইপস অফ সেন্টেন্স আমরা জানি, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। ফাংশন অনুসারে হচ্ছে 5 প্রকার অ্যান্ড স্ট্রাকচার অনুসারে হচ্ছে 3 প্রকার, তা নিয়ে আলোচনা করব। এবং এই জায়গার মধ্যে আমরা এতটুকু জানলাম সেন্টেন্স কাকে বলে। এবং আরেকটি কথা মনে রাখেন, একটি ইন্টারেস্টেড টপিক, যে সেন্টেন্স হচ্ছে আমরা সবসময় 2 অবস্থায় পেয়ে থাকি। সেন্টেন্সকে আমরা অলওয়েজ 2 অবস্থায় পেয়ে থাকি, তা ইন্টারোগেটিভ হোক, অপটেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অথবা এক্সক্লেমেটরি হোক, অথবা অ্যাসার্টিভ হোক, প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা 2 অবস্থায় পেয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে ইনফরমেটিভ, আর নেক্সট হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমরা প্রত্যেক সেন্টেন্সকে 2 অবস্থায় পেয়ে থাকি। এক অবস্থা হবে এফার্মেটিভ, মিনস হচ্ছে হা বোধক। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জায়গার মধ্যে যদি আমি এই সেন্টেন্সকে এফার্মেটিভ অবস্থায় পেলাম, যদি সেন্টেন্সকে আমি নেগেটিভ তৈরি করতে চাই তাহলে করতে পারবো। কিভাবে করতে পারবো? কোন সময় কখন ডু নট দিয়ে করব, কোন সময় ডাজ নট দিয়ে করব, কখন আর নট দিয়ে হবে, কখন ইজ নট দিয়ে হবে, এম নট দিয়ে হবে, কখন হ্যাভ নট দিয়ে হবে, হ্যাজ নট দিয়ে হবে। এগুলি আমরা টেন্স অ্যান্ড কারেক্ট টেন্সে গিয়ে জানবো। তো আমি যদি বলি আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, তা হবে নেগেটিভ সেন্টেন্স। সেম আপনি যদি ইন্টারোগেটিভের মধ্যে দেখেন, ইন্টারোগেটিভের মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, এই জায়গা হচ্ছে ইন্টারোগেটিভের এফার্মেটিভ যা হা বোধক, এবং ইন্টারোগেটিভের নেগেটিভ হচ্ছে ডু ইউ নট গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না, তা হচ্ছে ইন্টারোগেটিভের নেগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আমরা দেখব যখন টাইপস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অনেক ধরনের কোয়েশন হতে পারে, ট্যাগ কোয়েশন হতে পারে, স্পেসিফিক কোয়েশন হতে পারে, ইয়েস নো কোয়েশন হতে পারে, তারপর রয়েছে ডাইরেক্ট কোয়েশন হতে পারে, সাবজেক্টিভ কোয়েশন হতে পারে, তারপরে প্রেডিকেট কোয়েশন হতে পারে, অনেক ধরনের কোয়েশনস রয়েছে। এগুলি নিয়ে আমরা আলোচনা করব নেক্সট পরবর্তী সময়ে। এতটুকু আমরা জানলাম, বুঝলাম। এখন আমরা দেখব ইংলিশ লিটারেচারের মধ্যে এমন একটি ইন্টারেস্টেড সেন্টেন্স রয়েছে, কখনো আপনি এই সেন্টেন্স নিয়ে অনেক মজা করতে পারেন। এমন একটি সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ এ থেকে জেড অবধি পর্যন্ত লেটার্স রয়েছে, প্রত্যেকটি লেটার এ থেকে জেড অবধি পর্যন্ত রয়েছে। এই সেন্টেন্সটি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা লিখে নেবেন বা শিখে নেবেন। অনেক ইন্টারেস্টেড একটি সেন্টেন্স, যেমন এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ এ থেকে জেড অবধি পর্যন্ত লেটার রয়েছে। দেখতে পাচ্ছেন সেন্টেন্সটি আপনারা, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সের মধ্যে এ থেকে জেড অবধি পর্যন্ত টোটাল 26 লেটার অবশিষ্ট রয়েছে। আপনারা লিখতে পারেন, হিসাব করে আপনারা বলবেন যে স্যার এই জায়গার মধ্যে 26টি লেটার রয়েছে কি না, কমেন্টে বলে দেবেন। তো এই হচ্ছে এক্সট্রা একটি আমাদের ইন্টারেস্টেড সেন্টেন্স, ইন্টারেস্টেড একটি পয়েন্ট জানলাম।
তারপর আমরা সেন্টেন্স যখন শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন আমাদের পার্টস অফ স্পিচ শুরু করতে হবে। আমরা অর্থাৎ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি যে ল্যাঙ্গুয়েজ কি, গ্রামার কি, লেটার কি, ওয়ার্ড কি, সাফিক্স কি, প্রিফিক্স কি, প্রিফিক্স ওয়ার্ডের পূর্বে বসে, সাফিক্স পরে বসে, তারপরে সেন্টেন্স সম্পর্কে জানলাম। তারপরে আমরা বাওয়েলের সাউন্ড জানলাম, কনসোনেন্টের সাউন্ড কতটি জানলাম, বাওয়েলের দুই ধরনের সাউন্ড হয়ে থাকে, দীপ্তং, মনোতং, তা জানলাম। তারপরে যখন সেন্টেন্সে এসেছি, সেন্টেন্সের আরও একটি পয়েন্ট জেনে রাখেন, 3 ধরনের ইন্টোনেশন রয়েছে। ইন্টোনেশন মিন্স হচ্ছে টোন। যখন আমরা কোনো একটি সেন্টেন্স ইউজ করে থাকি তখন আমাদের টোন, আমাদের ভাষার, আমাদের আওয়াজের একটি ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে। যদি আপনি কোনো মানুষকে একদম নর্মাল ভাষায় আপনি স্কল্ড করেন, তাকে বকাবকি করেন, তখন তার লাগবে না। কিন্তু আপনি যদি শক্ত ভাষায় তাকে অ্যাপ্রিসিয়েটও করেন, তারপরও তার মনে আঘাত লাগবে। অর্থাৎ আমাদের কথার মধ্যে এমন একটি লেজা রয়েছে, এমন একটি পিচ যাকে বলা হয়, এমন একটি টোন রয়েছে। টোনের মাধ্যমে একজন মানুষের এক্সপ্রেস বোঝা যায়, একজন মানুষের ফিলিংস বোঝা যায় যে এক্সপ্রেসর মাধ্যমে। যেমন একজন মানুষ যদি গুসা হয় তাহলে কিভাবে কথা বলবে, একজন মানুষ যদি শান্ত হয় কিভাবে কথা বলবে, একজন মানুষ যদি সে রাগান্বিত হয়, কারো উপর ক্রুদ্ধ হয়, তখন কীভাবে কথা বলবে। এই প্রত্যেকটি সিচুয়েশনে আলাদা আলাদা টোন মানুষরা ইউজ করে থাকে। এই টোনগুলোর উপর ভিত্তি করে আমরা তার ফিলিংস বুঝতে পারি যে কী বলতে চাচ্ছে। কখনো কি হয়, পজিটিভ কথা বলেই নেগেটিভ মিনিং বোঝায়, কখনো নেগেটিভ কথা বলেই পজিটিভ কথা বোঝায়। তা হচ্ছে আমাদের টোনের উপর ভিত্তি করে। টোনগুলি আমরা জানবো। টোন হচ্ছে প্রথম হচ্ছে রাইজিং টোন, তারপরে হচ্ছে স্লাইডিং টোন। আমরা যখন একটি সেন্টেন্স ইউজ করি তখন আমাদের কি হয়, অনেকটা সেন্টেন্স রয়েছে এইভাবে, প্রথমে রাইজ হয় তারপরে ফল হয়ে যায়, তা আমরা বলি রাইজিং টোন। অর্থাৎ প্রথমে টোনটা উচ্চ সুরে হয়, তারপরে নিম্ন সুরের চলে আসে। তারপরে হচ্ছে ফলিং টোন, প্রথমে টোনটি শুরু হয় একদম ধীরে ধীরে, তারপর টোনটি কী হয়, আওয়াজ বড় হয়ে যায়, তা হচ্ছে ফলিং টোন। এবং স্লাইডিং টোন রয়েছে যার মধ্যে বোথ থাকে, যেমন রাইজিং অ্যান্ড ফলিং বোথ দেখা যায়, তা হচ্ছে মনে রাখবেন স্লাইডিং টোন। এই 3টি টোন মনে রাখবেন। এক্সট্রা একটি পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, আমরা গ্রামার থেকে জানলাম। এখন আমাদের মেইন যে পার্টস অফ স্পিচ তা শুরু করব। তার মধ্যে অনেকটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। অনেক কিছু বলা হয় পার্টস অফ স্পিচকে, অনেক কিছু বলা হয়। পার্টস অফ স্পিচকে পদ বলা হয়, বাক্যের অংশ বলা হয়, অনেক কিছু বলা হয়। 1 সেকেন্ড সময় নিচ্ছি জল পান করার জন্য। পার্টস অফ স্পিচকে পদ বলা হয়, বাক্যের অংশ বলা হয়, অনেক কিছু বলা হয়। পদ কি আমরা বাংলার মধ্যে পড়েছিলাম। পদ হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। 5টি পদ পেয়েছিলাম বাংলা গ্রামারের মধ্যে, কিন্তু ইংলিশের মধ্যে আমরা এগুলি কম্প্যারিজন করে পড়বো, তখন ইজিলি বুঝতে পারবো। প্রথমে জানবো পার্টস অফ স্পিচ কি। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? যদি কেউ জিজ্ঞাসা করে পার্টস অফ স্পিচ কি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ইংলিশ ভাষার মধ্যে যে সকল ওয়ার্ডস রয়েছে, প্রত্যেক ওয়ার্ডকে মনে করেন আপনি একত্রিত করলেন, তারপর প্রত্যেক ওয়ার্ডকে তার কাজ অনুসারে তাকে শ্রেণীবিভাগ করলেন। ওই শ্রেণীবিভাগ করার পর প্রত্যেক একটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলে। ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটি ফলের ব্যবসা করেন, একটি ফল আম নিয়ে আসলেন। আম কিছু কাঁচা রয়েছে, কিছু হাফ পাকা রয়েছে, কিছু ফুল পাকা রয়েছে, কিছু পচে গিয়েছে। যখন আপনি এই আমগুলিকে আলাদা আলাদা করে শ্রেণী বিভাগ করবেন, তো প্রত্যেক শ্রেণীকে আপনি আলাদা আলাদা নাম দেবেন। এইভাবে ইংলিশ লিটারেচারের মধ্যে, ভাষার মধ্যে ইংলিশের যাবতীয় যা ওয়ার্ডস রয়েছে, এই সকল ওয়ার্ডসকে শ্রেণী বিভাগ করে তাদের কাজ অনুসারে, তাদের ইউজ অনুসারে এই শ্রেণীবিভাগ করার পর প্রত্যেক শ্রেণীকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই প্রত্যেক শ্রেণীর একটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ আমরা জানি স্পিচ হচ্ছে বাক্য, স্পিচের বিভিন্ন অর্থ হয়ে থাকে। স্পিচ হচ্ছে বাক্য, স্পিচ হচ্ছে কথা, স্পিচ হচ্ছে অনেক কিছু। তো পার্টস অফ স্পিচকে আমরা কথাও বলতে পারি।
বাক্যতা অর্থাৎ একটি সেন্টেন্সের পার্ট, অর্থাৎ এই প্রত্যেকটি শ্রেণী বিভাগ থেকে প্রত্যেকটি শ্রেণীর যে ওয়ার্ডগুলি থাকবে এই ওয়ার্ডগুলি হচ্ছে কোনো একটি বাক্য, কোনো একটি সেন্টেন্সের পার্ট, এই জন্য তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। তো আমরা পার্টস অফ স্পিচ জানলাম। পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা জানি সবাই ফার্স্ট নাউন দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে প্রনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন, তারপর হচ্ছে কনজাংশন, তারপর হচ্ছে ইন্টারজেকশন। এই যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, অনেক আপনাদের ভাই বোন, অনেকের আত্মীয় স্বজন রয়েছেন যে বা যারা ক্লাস 5 থেকে 10 বা 12 অবধি পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের সবাইকে দিয়ে দেবেন। তাদের যতদিন বাঁচবে কোনো দিনও পার্টস অফ স্পিচের মধ্যে কোনো ডাউট আসবে না। এবং এগুলি হচ্ছে মেইন, এগুলি যদি আপনি বোঝেন তাহলে পরবর্তী সময়ের টপিকগুলি বুঝতে পারবেন। প্রত্যেকটি একটি টপিককে নিয়ে যদি আমি ক্লাস তৈরি করি, প্রত্যেক একটি ক্লাসের একটি টপিকের উপরে 1 ঘন্টার উপরের একটি ক্লাস হয়ে যাবে। তাই এত লং না করে আমি জাস্ট ওভারঅল আপনাদেরকে আইডিয়া দিয়ে দেব এবং বুঝিয়ে দেব যাতে জীবনে কখনো ডাউট না আসে। তো আমরা জানি প্রথমে নাউন কাকে বলে, নাউনকে আমরা বুঝি। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। যত ধরনের নাম হয়ে থাকে প্রত্যেক বস্তু নাউন। যত ধরনের নাম হতে পারে 5 ধরনের নাম হতে পারে। দেয়ার আর 5 টাইপস অফ নাউন, অথবা কখনো 7 টাইপস অফ নাউন ধরা হয়। যেমন কাউন্টেবল, আনকাউন্টেবলকেও নাউনের প্রকারের মধ্যে নিয়ে আনা হয়। তো প্রথমে জানি নাউন কি। নাউন হচ্ছে নামবাচক শব্দ, অর্থাৎ যে শব্দে নাম বোঝায় তাকে আমরা নাউন বলবো। এখন জানলাম চেয়ার একটি নাউন, মোবাইল একটি নাউন, ক্যামেরা একটি নাউন, ব্ল্যাকবোর্ড একটি নাউন, পেন একটি নাউন, আমার নামও একটি নাউন, লাইট একটি নাউন, এই পর্দা হচ্ছে একটি নাউন। প্রত্যেকটি নামবাচক শব্দকে নাউন বলা হয়। অর্থাৎ নাউন অসংখ্য অগণিত রয়েছে। সবথেকে বেশি যদি ইংলিশের মধ্যে কোনো শব্দ হয়ে থাকে তা হচ্ছে সবথেকে বেশি নাউন। নাউন তো সবসময় ক্রিয়েট হচ্ছে, সবসময় বর্ধিত হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। যে কোনো একটি বস্তু আপনি নাম দিয়ে দিলেন, আপনার পার্টিকুলার কোনো একটি প্রিয় বস্তু, তাকে আপনি একটা পার্টিকুলার নাম দিয়ে দিলেন। আমরা কী করি, আমাদের যে বস্তুটি প্রিয় হয়ে থাকে তার অনেকটা আমরা নাম দিয়ে থাকি। আমাদের লাইফে আমরা দেখেছি বন্ধুবান্ধব হোক বা কোনো একটি পোষা ডোমেস্টিক অ্যানিমেল হোক, আমরা অনেকটা নাম দিয়ে থাকি। তো নাম ইনক্রিজ হচ্ছে, তা হচ্ছে নাউন। নাউন আমরা জানি প্রথমে হচ্ছে প্রপার নাউন। এগুলি লেখে যদি আমরা বুঝতে যাই তো অনেকটা সময় লেগে যাবে। নাউন 5-7 প্রকার রয়েছে। প্রনাউন 9 টাইপস অফ প্রনাউন রয়েছে। অনেকে জানেন, অনেকে জানেন না। তারপরে অ্যাডজেক্টিভের মধ্যে কেস রয়েছে, অ্যাডজেক্টিভের 4 টাইপস রয়েছে। তারপরে ভার্বের মধ্যে আমি স্টাডি করেছি মোর দেন 20 গ্রামার বুকে স্টাডি করেছি। এই গ্রামার বুক থেকে স্টাডি করে আমি ভার্বের 14 কাইন্ডস অফ ভার্ব পেয়েছি। তারপরে অ্যাডভার্বের বিভিন্ন প্রকার রয়েছে। তারপরে প্রিপোজিশন তো আর শেষ নেই। প্রিপোজিশন নিয়ে একটি ক্লাস তৈরি করতেই হবে আলাদাভাবে, কীভাবে ইউজ হয় প্রিপোজিশনগুলি। কনজাংশন নিয়ে আলাদা একটি ক্লাস তৈরি করতেই হবে। এই দুইটি আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্লাস তৈরি করতেই হবে। তো এগুলি নিয়ে আলাদা আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস একটি তৈরি করব। কিন্তু আজকে ওভারঅল আমরা জানি, এত ইম্পর্টেন্ট বোঝার চেষ্টা করি। নাউন হচ্ছে 5 প্রকার। প্রথম নাউন আমরা যদি বলি প্রপার নাউন। প্রপার নাউন কি? আমার কথাগুলি শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কখনো মাইন্ড থেকে যাবে না, মাইন্ডের মধ্যে ফিক্সড আপ হয়ে যাবে। প্রপার নাউন হচ্ছে যখন কোনো পার্টিকুলার একটি প্লেস, পার্টিকুলার মিন্স কি, বিশেষ খাস জায়গা আমরা বলে থাকি, অথবা মানুষের নাম, যাকে আমরা পার্টিকুলার প্রত্যেক মানুষের নাম হচ্ছে প্রপার নাউন। অ্যান্ড পার্টিকুলার প্লেস হতে পারে, পার্টিকুলার কোনো থিংস হতে পারে, এই বস্তুগুলি হচ্ছে প্রপার নাউন। যেমন আমি যদি দিল্লি, কলকাতা, আমার বাসা পাতারকান্দি, তারপরে এইভাবে পার্টিকুলার প্লেসের নাম বলি, তা সব হবে করিমগঞ্জ। এগুলি হচ্ছে প্রপার নাউন। প্রত্যেক মানুষের নাম হচ্ছে প্রপার নাউন। এগুলি এক্সামের মধ্যে আসে যে কয়েকটি নাম দিয়ে আপনাকে বলবে প্রপার নাউন নাকি কমন নাউন না ম্যাটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলি আমাদেরকে কংক্রিট নাউন জানতে হবে। তো জানলাম নাম্বার 1 প্রপার নাউন হচ্ছে পার্টিকুলার প্লেস, পার্টিকুলার থিংস এন্ড সব মানুষের নাম হচ্ছে প্রপার নাউন। নাম্বার 2 হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে এত ইজি, বুঝবেন ভালো করে, যে কিছু নাউন রয়েছে, কিছু শব্দ রয়েছে যেগুলি আমরা বোথ ফেমিনাইন অ্যান্ড মাস্কুলিন জেন্ডার, অর্থাৎ মহিলা অ্যান্ড পুরুষ উভয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। কিছু শব্দ নাউন রয়েছে, এই শব্দ নাউনগুলিকে বলা হয় কমন নাউন। যেমন আমরা স্টুডেন্টস বলে থাকি। স্টুডেন্টস হচ্ছে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে।
প্যারেন্টস রয়েছেন, মা বাবাকে প্যারেন্টস বলা হয়। তারপরে টিচার রয়েছেন, তারপরে যেমন আপনি বলতে পারেন আর অনেক শব্দ রয়েছে, রাইটার রয়েছেন, তারপরে থিফ রয়েছে, চোর রয়েছে, চোরকেও আপনি থিফ বলেন, তা মহিলা হতে পারে, ছেলে হতে পারে। রাইটার রয়েছেন, রাইটারকেও আপনি সেম মহিলা হতে পারেন, একজন পুরুষ মানুষ হতে পারেন। প্যারেন্টস বলতে মা বাবা বোঝার, স্টুডেন্ট বলতে পুরা ছাত্রদেরকে বোঝার, টিচার বলতে শিক্ষক মহাশয়কে বোঝার। এইভাবে আমরা যে কমন কিছু নাউন আছে, কমন কিছু নামবাচক শব্দ আছে, যেগুলি আমরা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি, এই ধরনের নাউনকে বলা হয় কমন নাউন। তারপরে আমরা থার্ড জানবো। থার্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে আমাদের যে নন লিভিং থিংসগুলি যেগুলি রয়েছে, এগুলির নামকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন ম্যাটেরিয়াল নাউন বোথ হতে পারে, কাউন্টেবল আনকাউন্টেবল হতে পারে। প্রথমে কাউন্টেবল আনকাউন্টেবল বুঝে নেন। কাউন্টেবল নাউন হচ্ছে কাউন্টেবল, কাউন্ট মিনস হচ্ছে গণনা করা, এবল মিনস হচ্ছে সক্ষম, অর্থাৎ যে নাউনটি গণনা করতে সক্ষম তাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। অর্থাৎ যেমন আপনি যদি এই জায়গার মধ্যে কয়েকটি ম্যাঙ্গো রেখে দেন, তাহলে আমরা গুনতে পারবো 1 2 3 4 বলে। কয়েকজন মানুষ গুনতে পারবো 1 2 3 4 বলে। কয়েকটি কাউ গুনতে পারবো, আমরা গণনা করতে পারবো। কয়েকটি বুক আপনি গুনতে পারবেন, কয়েকটি পেন গুনতে পারবেন, তা হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু যদি ওই জায়গার মধ্যে জল রাখা হয়, ওই জায়গার মধ্যে মিল্ক রাখা হয়, ওই জায়গার মধ্যে স্যান্ড রাখা হয়, ওই জায়গার মধ্যে সুগার রাখা হয়, ওই জায়গার মধ্যে সল্ট রাখা হয়, ওই জায়গার মধ্যে অয়েল রাখা হয়, এইভাবে এই বস্তুগুলি আপনি কাউন্টিং করতে পারবেন না। অর্থাৎ যে নাউনগুলি কাউন্ট করা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন, যে নাউনগুলি কাউন্ট করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর ওই যে ম্যাটেরিয়াল নাউনটি রয়েছে, এই ম্যাটেরিয়াল নাউনকে বোথ আনকাউন্টেবল কাউন্টেবল নাউন এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ইনক্লুড রয়েছে। ম্যাটেরিয়াল নাউন নন লিভিং থিংসকে আমরা ম্যাটেরিয়াল বলতেই বুঝতে পারছেন আসবাবপত্র, অর্থাৎ আমাদের নন লিভিং থিংসকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট আমরা পড়েছিলাম পেডাগজির মধ্যে, এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড কংক্রিট থিঙ্কিং, এই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যেগুলি আমরা টাচ করতে পারি না, দেখতে পারি না চোখ দিয়ে, তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ কাল্পনিক, তা আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু টাচ করতে পারি না, তা আমরা দেখতে পারি না, তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ কিছু নাউন রয়েছে, যেমন লাভ কি আপনারা কখন দেখেছেন? না। যেমন ফিল করা, ফিলিংস মানুষের রয়েছে, আমরা দেখতে পারি না। ইমোশন আমরা দেখতে পারি না। যেমন সৌন্দর্য, বিউটি আমরা দেখতে পারি না। হ্যাপিনেস, আনন্দিতা আমরা দেখতে পারি না। সরফুল, দুঃখ আমরা দেখতে পারি না। এই ধরনের কিছু নাউন আছে যে নাউনগুলি আমরা চোখে দেখতে পারি না, আমরা টাচ করতে পারি না, বাট আমরা ফিল করতে পারি। এই ফিল করতে পারি যে নাউনগুলি, এগুলো বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মনে রাখবেন কংক্রিট নাউন হচ্ছে ওই সব নাউন যে নাউনগুলিকে আমরা টাচ এবং দেখতে পারি, টাচ করতে পারি, দেখতে পারি, এই ধরনের নাউনকে বলা হয় কংক্রিট নাউন। আশা করি নাউনের এই 5টি প্রকার এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আপনারা বুঝেছেন। তো এই জায়গায় যদি লেখে আমি বিস্তারিত আলোচনা করতে যেতাম, অনেকটা সময় লেগে যেত। আমি অল্প সময়ের মধ্যে 5 to 10 মিনিটসের মধ্যে 7টি নাউনের প্রকার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন দেখবো আমরা প্রনাউন। প্রনাউন কি? প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ স্টেট অফ এ নাউন। প্রনাউন হচ্ছে একটি শব্দ যে শব্দটি ব্যবহার হয়, ব্যবহার করা হয় স্টেট অফ এ নাউন, নাউনের পরিবর্তে। অর্থাৎ ইংরেজি যে শব্দগুলি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে আমরা প্রনাউন বলে থাকি। অনেক আমার স্টুডেন্ট রয়েছেন যারা মাস্টার স্টাডি করেছেন, এই জন্য আমি অ্যারাবিক বলে দিই। তো আপনারা ভালো করে অ্যারাবিক শিখেছেন, অ্যারাবিকের সাথে কম্প্যারিজন করে বুঝতে পারবেন। নাউনকে আমরা ইসিম বলে থাকি। নাউনকে ইসিম, বাংলাতে আমরা বলবো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়ার মধ্যে থেকে কি হবে? বিশেষ্য হবে। বিশেষ্য হচ্ছে নাউন, বিশেষ্য হচ্ছে নাউন। নাউন তো আমরা বুঝে নিয়েছি। প্রনাউনকে বলা হয় সর্বনাম, বাংলাতে বলা হয় সর্বনাম। পেডাগজির মধ্যে আসে যে বাক্যের মধ্যেকারের সম্পর্ক বোঝানোর জন্য কোন পদের কোন অংশটি ব্যবহার করা হয়, পদ থেকে কোন অংশটি আনা হয়, তা হচ্ছে সর্বনাম। সর্বনাম দিয়ে বাক্যের মধ্যকার সম্পর্ক বোঝা হয়। তো সর্বনামকে বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় প্রনাউন, এন্ড আরবিকে বলা হয় জমির। আপনারা যারা মাস্টার স্টাডি করেন বলতে পারেন জমির বলা হয়। জমির হচ্ছে প্রনাউন। অর্থাৎ প্রনাউন হচ্ছে এমন শব্দ যে শব্দ নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি মনে করলাম আমার একজন বন্ধু জাবির হুসাইন, আমি জাবির ভাইকে বললাম জাবির ইউ কাম, তুমি আসো। জাবির ইউ কাম, জাবির বলতে দেখেন আমি জাবির থার্ড পারসন ইউজ করেছি, কিন্তু উনি প্রেজেন্ট ছিলেন এই জন্য কাম বলছি। যদি জাবির বলতাম জাবির বাজারে যায়, তখন বলতাম মানে জাবির কামস, জাবির গোস টু মার্কেট। আমরা এই ফর্মুলাগুলো শিখবো, কখন ইএস যুক্ত করব, কখন যুক্ত করব না, আমরা টেন্সে গিয়ে এগুলি শিখবো।
তো আমি জাবির না বলে আমি কি বললাম, ইউ কাম, ইউটি হচ্ছে প্রোনাউন। আমি আপনাকে নাম না বলে আপনাকে আমি ইউ বললাম, তা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আমরা জানবো, প্রোনাউন প্রথমে বুঝি। অনেক ধরনের প্রোনাউন হতে পারে, যেমন রয়েছে আই, উই, ইউ, দে, শি, হি, ইট, এগুলি হচ্ছে প্রোনাউন। এগুলি হচ্ছে প্রোনাউন। আরও অনেক প্রোনাউন রয়েছে, যেমন দিস, দ্যাট, হুইচ, তারপরে মাই, আওয়ার, মাইসেলফ, মাইসেলফ, ইয়োর সেলভস, সেলভস, এগুলি হচ্ছে প্রোনাউন। তো দেয়ার আর 9 টাইপস অফ প্রোনাউন। ভালো করে বুঝবেন, এত ইম্পর্টেন্ট প্রোনাউনগুলি। আমাদের স্পিকিংয়ের মধ্যে আমাদের কমজোরি হচ্ছে যে আমরা ভালো করে শব্দগুলি চিনি না, কোন জায়গায় কোন শব্দটি ইউজ করবো জানি না। এই জন্য আমাদের স্পিকিং স্কিলসের মধ্যে আমাদের অনেক কমজোরি রয়েছে, যে আমরা লেকচার দিতে পারি না। অনেক ইংলিশ জানেন, অনেক মাস্টার্স ডিগ্রি নিয়ে এসেছেন ইংলিশের উপরে, কিন্তু ইংলিশ নিয়ে তেমন কথা বলতে পারেন না। তো ভালো করে এই প্রোনাউনগুলি বুঝবেন। তো দেখেন, প্রোনাউন বোঝার পূর্বে আমরা ওই পয়েন্টটি কমপ্লিট করে নিই, এই জায়গায় বুঝে নেই, তারপরে প্রোনাউন ভালো করে বুঝতে পারবো। আমি এই জায়গায় লিখেছি, দেখেন, নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউন। প্রোনাউনের নাম্বার আমরা জানবো। নাম্বার কি? বচন। নাম্বারকে বলা হয় বচন। আমরা বচন জানবো। নাম্বার, নাউন অ্যান্ড প্রোনাউনের নাম্বার হচ্ছে দুইটি। নাম্বার 1 হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। ভালো করে বুঝবেন, এক বচন, বহু বচন। ইংলিশের মধ্যে 2টি বচন রয়েছে, এক বচন, বহু বচন। বাংলাদেশের মধ্যে 3টি বচন রয়েছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। অর্থাৎ যে নাউন অথবা প্রোনাউন একটি হবে তাকে আমরা এক বচন বলবো, সিঙ্গুলার নাম্বার বলবো। আর যদি 2টি হয় তাকে আমরা ইংলিশের মধ্যে প্লুরাল নাম্বার বলবো, কিন্তু বাংলার মধ্যে দ্বিবচন বলা হয়। আবার 3টি হলে ইংলিশের মধ্যে প্লুরাল বলবো, কিন্তু বাংলার মধ্যে তাকে বহুবচন বলা হয়। এই বচনগুলি আরবির মধ্যে রয়েছে। আরবির মধ্যে এগুলিকে বলা হয় ওয়াহিদ, তসনিয়া, জমা। বাংলার মধ্যে যেমন রয়েছে 3টি, আরবির মধ্যে 3টি রয়েছে। আরবির মধ্যে ওয়াহিদ মিনস সিঙ্গুলার নাম্বার, তসনিয়া মিনস দ্বিবচন, যা বাংলার মধ্যে আমরা ইউজ করে থাকি, আর জমা হচ্ছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল নাম্বার। তো নাম্বার, নাউনের নাম্বার, নাউন অ্যান্ড প্রোনাউনের নাম্বার হচ্ছে 2টি ইংলিশের মধ্যে, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তো আমাদের জমির জানতে হলে জমিরের মধ্যে সিঙ্গুলার প্লুরাল চিনতে হবে। এই জায়গার মধ্যে দেখেন, আই মানে আমি, অর্থাৎ আমি আই না বলে সুলতান বলতে পারতাম। আমার নাম সুলতান এমডি হাবিবুল্লাহ। তো আমি সুলতান এমডি হাবিবুল্লাহ আমার নাম, আমি আই বললাম। এই হচ্ছে জমির, নামের পরিবর্তে ইউজ করেছি। আই হচ্ছে, যেহেতু আমি একা, তাই আই হবে সিঙ্গুলার নাম্বার। উই বলতে আমরা বুঝি আমরা। আমরা মিন্স কি? আমরা সবাই। তো আমরা কি? আমরা হচ্ছে প্লুরাল নাম্বার। ইউ বলতে ইউ এর মধ্যে বোথ সেন্স রয়েছে। ইউ এর মধ্যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বোথ সেন্স রয়েছে। ইউ দিয়ে কখনো আমরা বুঝাই ইউ অল আর মাই স্টুডেন্টস, আমরা কখনো ক্লাসে গিয়ে বলি। অথবা আমরা বলি ইউ কাম ফার্স্ট হিয়ার, তুমি এখানে তাড়াতাড়ি আসো। তো ইউ বলতে আমরা সিঙ্গুলার একজন ব্যক্তিকে বোঝাচ্ছি। অর্থাৎ ইউ দিয়ে সিঙ্গুলারও সেন্স আছে, প্লুরাল সেন্সও আছে। আরবিক জমিরের মধ্যে ইউর মধ্যে পুরা 6টি জমির কাভার হয়ে যায়। আন্তা, আন্তি, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আর এই 6টি রয়েছে। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই 6টি জমির ইউর মধ্যে চলে এসেছে। অর্থাৎ ইউ দিয়ে অনেকটা আরবিকের মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। তারপরে দে মিন্স হচ্ছে তাহারা, দেশ হচ্ছে তাহারা, প্লুরাল নাম্বার। শি মিন্স হচ্ছে ওই মহিলা, একজন ব্যক্তি, শি। তো আমরা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একজন হচ্ছে সিঙ্গুলার। হি হচ্ছে একজন পুরুষ, তা হচ্ছে সিঙ্গুলার। ইট হচ্ছে একটি এই বস্তু, তা হচ্ছে সিঙ্গুলার। দিস হচ্ছে সিঙ্গুলার, দিসের প্লুরাল হচ্ছে দিস। দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে দোজ। তারপরে হুইচ, এইভাবে আমরা দেখব। মাই হচ্ছে সিঙ্গুলার, আওয়ার হচ্ছে প্লুরাল। মাই সেলফ, আমি নিজে, সিঙ্গুলার। ইউর সেলফস, তা হচ্ছে প্লুরাল। তো এর মধ্যে অনেকটা প্রকার রয়েছে, প্রকারগুলি আমরা জানবো। এই জন্য প্রকার থেকে আমি কয়েকটি জমির লিখেছি। দেখেন, এই যে দিস, দ্যাট, এগুলিকে আসমাই ইশারা বলা হয় আরবিকের মধ্যে। আর এই জায়গার মধ্যে জমিরের মধ্যে অনেকটা অন্য নাম রয়েছে, এই প্রোনাউনের মধ্যে আমরা দেখব। এবং মনে রাখবেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আমাদেরকে জানতে হবে। আমাদের পারসন জানা প্রয়োজন। একটি এই বস্তু আরেকটা বস্তুর সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। পারসন আমাদেরকে জানতে হবে। আরেকটি পয়েন্ট,
পার্সনস আমাদেরকে জানতে হবে। ইংলিশের মধ্যে রয়েছে 3টি পার্সনস। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট পার্সন, পার্সন। এই 3টি পার্সন আমাদেরকে জানতে হবে। ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি? ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ। ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, মনে রাখবেন বাংলাতে। সেকেন্ড পার্সনকে বাংলাতে বলা হয় মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সনকে বাংলাতে বলা হয় প্রথম পুরুষ, মনে রাখবেন। ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড হচ্ছে প্রথম পুরুষ। এই জায়গার মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়, ভালো করে জানবেন, নোটস তৈরি করবেন, শিখবেন। যদি আরবিকে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আরবিকে বলবো ফার্স্ট পার্সনকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিমের বুদ্ধি শেখা রয়েছে আনা নাহনু, আই উই। আনা মিনস হচ্ছে আই, আর নাহনু মিনস হচ্ছে উই। তো আমরা দেখলাম ফার্স্ট পার্সনের 2টি জমির রয়েছে। আই মিনস হচ্ছে আমি, উই মিনস হচ্ছে আমরা। এই দুটি হচ্ছে ফার্স্ট পার্সন, এই দুটি হচ্ছে ফার্স্ট পার্সন। মনে রাখবেন ভালো করে, কেননা এগুলি যদি না বুঝেন, টেন্স বুঝবেন না, কারেক্ট টেন্স বুঝবেন না, নারেশন পারবেন না, ভয়েস পারবেন না, এত ইম্পর্টেন্ট এগুলি। এই জন্য আমি তো দিয়েছি যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এই ক্লাস থেকে। সেকেন্ড পার্সন হচ্ছে অনলি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ আরবিকে যদি আমি বলি, তাকে মুখাতব বা হাজির বলা হয়। মুখাতব যে সামনে রয়েছে, হাজির যে সামনে রয়েছে, তাকে সেকেন্ড পার্সন বলা হয়। মুখাতবের 6টি শেখা রয়েছে, আমরা সবাই জানি। 6টি জমির রয়েছে, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আমি পূর্বে বলেছি। আর থার্ড পার্সন যাকে বাংলাতে বলা হয় প্রথম পুরুষ, আরবিকে বলা হয় গাইব। গাইবের 6টি শেখা রয়েছে, আপনারা সবাই জানেন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলি হচ্ছে গাইবের জমির। গাইব মিনস হচ্ছে যা হাজির নাই, প্রেজেন্ট নাই, যে অ্যাবসেন্ট, তাকে গাইব বলে। তো ভালো করে যদি আপনি একটি গ্রামার বুঝেন, তাহলে প্রত্যেকটি গ্রামারের কাজে আসবে। আরবিক বুঝতে পারবেন, বাংলা বুঝতে পারবেন, যে কোনো ভাষার গ্রামার বুঝতে পারবেন। আর যখন গ্রামার বুঝতে পারবেন, ভাষাকে সঠিকভাবে আপনি ইউজ করতে পারবেন সঠিক জায়গায়। তো আমরা জানলাম ফার্স্ট পার্সন হচ্ছে ইংলিশের মধ্যে আই উইকে ফার্স্ট পার্সন বলা হয়। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ দিয়ে তুমি বোঝায়, তোমরা বোঝায়, আপনি বোঝায়, আপনারাকে বোঝায়। আর বাকি পৃথিবীর সব নাউন হচ্ছে থার্ড পার্সন। বাকি পৃথিবীর যা নাউন রয়েছে তা হচ্ছে থার্ড পার্সন। আর কখনো কনফিউজ আপনাদের যাতে না হয়। এবং সিঙ্গুলার প্লুরাল আমরা দেখেছি, যে নাউন একটি নাউন হবে তাকে সিঙ্গুলার বলবো, 2টি হলে প্লুরাল বলবো। কিন্তু বাংলায় আরবিকের একটু ডিফারেন্স বলেছি, আপনারা শুনেছেন। তো আশা করি আপনাদের এই পার্সনস অ্যান্ড পার্সনের নাম্বারের মধ্যে কোনো কনফিউজ নেই। এখন আমরা জমিরের প্রকারগুলি জানি, প্রনাউনের প্রকারগুলি জানি। প্রনাউনের প্রকার রয়েছে 9টি। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রনাউন। আমরা নাউনের মধ্যে দেখেছি প্রপার নাউন, কিন্তু প্রনাউনের মধ্যে এসে পার্সোনাল প্রনাউন হচ্ছে যেমন আই, উই, ইউ, এগুলি হচ্ছে সব পার্সোনাল প্রনাউন, যেগুলি পার্সোনালি আমরা ইউজ করে থাকি নিজের জন্য, এগুলি হচ্ছে পার্সোনাল প্রনাউন। তারপরে হচ্ছে আরেকটি প্রনাউনের কাইন্ড রয়েছে, যেমন এমফাসাইজিং প্রনাউন কি? যে প্রনাউনের মধ্যে সাবজেক্টের পরে মাইসেলফ, ইয়োর সেলফস, ইউ দিয়ে আমি ইয়োর সেলফও বলতে পারি। ইউ যখন আমি সিঙ্গুলার মানুষকে বোঝাবো তখন ইয়োর সেলফ বলতে পারি, যখন প্লুরাল বোঝাবো তখন সেলফস হবে। তো মাইসেলফ, ইয়োর সেলফ শব্দগুলি যখন আমরা সাবজেক্টের পরে ইউজ করি, যেমন আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, আমরা আমাদের কথার মধ্যে তাকিদ বাড়ানোর জন্য, গুরুত্ব বাড়ানোর জন্য যখন আমরা মাইসেলফ শব্দটি সাবজেক্টের পরে ইউজ করে থাকি, তখন এই সাবজেক্টের পরে যখন মাইসেলফ শব্দটি আসে, তখন এই মাইসেলফ শব্দটি অ্যাজ এ এমফাসাইজিং প্রনাউন হিসাবে ইউজ হয়ে থাকে। যেমন আই মাইসেলফ ডিড দিস ওয়ার্ক, আমি এই কাজটি নিজে করিয়েছিলাম। অথবা আই মাইসেলফ শ দ্য থিফ লাস্ট নাইট, আমি গতকালকে রাত্রে নিজের চোখে থিফকে দেখেছিলাম, চোরকে দেখেছিলাম। তো আমরা 2টি প্রকার বুঝলাম। তার প্রকার হচ্ছে পসেসিভ প্রনাউন হচ্ছে যে প্রনাউন তার ওনারকে বোঝায়। যেমন দিস ইজ মাই পেন, এই মাই হচ্ছে কি ওনারেটি বোঝাচ্ছে, তা হচ্ছে পসেসিভ প্রনাউন। আমি যদি এই সেন্টেন্সকে ঘুরিয়ে বলি, দিস পেন ইজ মাইন, এই পেনটি হচ্ছে আমার, এই পেনটি হচ্ছে আমার। দিস হোয়াইট বোর্ড ইজ মাইন, এই হোয়াইট বোর্ডটি হচ্ছে আমার। দিস ক্লাস ইজ মাইন, এই ক্লাসটি হচ্ছে আমার। এই মানটি হচ্ছে পসেসিভ প্রনাউন। তারপরে আপনি বলতে পারেন মাই ফাদার, মাই ব্রাদার, মাই এল্ডার সিস্টার, মাই কাজিন,
এইভাবে বলতে পারেন আমার, ইউর পেন তোমার পেন, হ্যাঁ, দেয়ার আঙ্কেল তাদের আঙ্কেল, দেয়ার ক্লাসরুম তাদের ক্লাসরুম। এই যে মাই, আওয়ার, দেয়ার, ইউর, এগুলি সব হচ্ছে পসেসিভ প্রোনাউন, মনে রাখবেন এগুলিকে ওনারশিপ বোঝানোর জন্য ইউজ করা হয়। তারপরে আমরা 3টে প্রকার জানলাম। তারপরে দেখেন রিলেটিভ প্রোনাউন রয়েছে। রিলেটিভ প্রোনাউন কি? যখন হোয়াট অ্যান্ড হুইচ, দ্যাট এই শব্দগুলি সেন্টেন্সের মধ্যে বসে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে, তখন তাকে আমরা এই অবস্থার মধ্যে আমরা তাকে রিলেটিভ প্রোনাউন বলে থাকি। তারপর রয়েছে যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? যখন আমরা কি করি, ভাগ করে থাকি, দিস, দ্যাট, এগুলি সব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, রিফ্লেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। তারপরে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে যে হোয়াট অ্যান্ড হুইচ ইউজ করে আমরা কখনো সেন্টেন্সের মধ্যে ইউজ করি, তখন তা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি আপনারা বলেন আমি প্রোনাউনের মধ্যে পার্টিকুলারলি প্রোনাউন নিয়ে একটি ক্লাস তৈরি করব, এই দিস অ্যান্ড দ্যাট হচ্ছে একটি প্রোনাউন, এক ধরনের প্রোনাউন, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলি আমরা অনেকটি কিছু প্রোনাউন থেকে জানলাম, বুঝলাম। আর প্রোনাউন কাকে বলে, আমাদের আলটিমেট সেন্স হচ্ছে প্রোনাউন চেনা। প্রোনাউন হচ্ছে যে শব্দগুলি আমরা নাউনের পরিবর্তে ইউজ করি, তা সব হচ্ছে প্রোনাউন। আপনি যে কোনো কাউকে তার নাম না বলে হেই কাম হিয়ার, হেই, এই শব্দটি হচ্ছে প্রোনাউন। তার শব্দের পরিবর্তে নাম না বলে হেই বললাম তাকে। আমরা কখনো অনেক কিছু বলে থাকি, তা হচ্ছে প্রোনাউন। তারপরে আমি নাউন প্রোনাউনের পরে গ্রামার বুকের মধ্যে দেখবেন আপনারা ভার্ব এসেছে, কিন্তু আমি ভার্ব না নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম। কেন? অ্যাডজেক্টিভ এই জন্য নিয়ে আসলাম কেননা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে যে শব্দ তাকে অ্যাডজেক্টিভ বলে। একদম ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করা মিন্স কি? নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। অর্থাৎ নাউন প্রোনাউনের মধ্যে কি দোষ রয়েছে, কি গুণ রয়েছে, কালার, এগুলি সব বোঝায় যে শব্দের দ্বারা, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যদি আমি একটি এক্সাম্পল লিখি তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। গুড বয়, এই জায়গায় দেখেন ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয়। বয়টি হচ্ছে একটি নাউন, আর তাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ তাকে বোঝাচ্ছে তুমি একজন ভালো ছেলে, তা হচ্ছে গুড। এই গুডটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে যে শব্দ হয় কি, যেমন রেড কাপ, কাপটি হচ্ছে নাউন, রেডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হোয়াট এ বিউটিফুল সাইট ইজ, এত সুন্দর একটি দৃশ্য, ওই যে দৃশ্যটি হচ্ছে কি, নাউন, সাইটটি হচ্ছে নাউন, বিউটিফুলটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন ইংরেজি যে শব্দর দ্বারা আমরা কোনো নাউন অথবা প্রোনাউনকে দোষ গুণ বুঝিয়ে থাকি, তাকে কোয়ালিফাই করে থাকি, ওই শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যান্ড অ্যাডজেক্টিভ বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পূর্বে বসে, এই জায়গায় বসে। তো আপনাদের আশা করি অ্যাডজেক্টিভের মধ্যে কোনো ডাউট থাকবে না। তারপর হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভকে বাংলাতে বলা হয় কি, বিশেষণ, বিশেষণ সর্বনাম, তাকে বলা হয় বিশেষণ। এবং যদি আপনি অ্যারাবিকে জানতে চান তা হচ্ছে সিফত। তারপরে আমরা দেখব ভার্ব। ভার্বকে আমরা বাংলাতে বলে থাকি ক্রিয়াপদ, ক্রিয়াপদ ভার্বকে বলা হয় ক্রিয়া বলা হয়, এবং ভার্বকে অ্যারাবিকে বলা হয় ফেল। তো আমরা দেখব ভার্ব কি। ভার্ব হচ্ছে প্রত্যেকটি ডুইং ওয়ার্ডকে আমরা ভার্ব বলে থাকি, যে ওয়ার্ডের দ্বারা কাজ করা হয় বাক্যের মধ্যে। যেমন কিভাবে কাজ করা হয় ভালো করে বুঝবেন। আই টিচ, আই টিচ ইংলিশ, ভালো করে দেখেন। আই হচ্ছে সাবজেক্ট, আমি, সাবজেক্ট কি পরে বুঝবো। এই বাক্যের মধ্যে দেখেন এই জায়গার মধ্যে টিচ ইংলিশ, টিচ ইংলিশ, অর্থাৎ টিচ হচ্ছে পড়ানো, একটি কাজ বোঝাচ্ছে। অর্থাৎ আমি ইংলিশ পড়াই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো কি হবে, আমি ইংলিশ পড়াই, এই জায়গায় টিচ হচ্ছে ভার্ব। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি সাঁতার কাটি, আই সুইম। পন্ডে সাঁতার কাটি, অন দ্য পন্ড, ইন দ্য পন্ড হবে। আমি কি করি, আমি স্টাডি করি, আই স্টাডি। যে কোনো কিছু বলতে পারেন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, গো হচ্ছে ভার্ব। তুমি আসো, ইউ কাম, তোমার আসা হচ্ছে, কাম হচ্ছে ভার্ব। তুমি
এই জায়গায় বসো, ইউ সিট হেয়ার, সিট হচ্ছে ভার্ব। তুমি স্ট্যান্ড, তুমি খাড়া হও, ইউ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড হচ্ছে ভার্ব। তারপরে গ্রুপ ভার্ব রয়েছে, এগুলি দেখবো কোন সময় আমরা ইউজ করে থাকি। তো এখন আমরা জাস্ট ভার্বকে চিনি। ভার্ব কি? একটি বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে যখন যে শব্দে কাজ করা বোঝাবে ওই শব্দকে আমরা ভার্ব বলবো। ওই শব্দ হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। আরো ভালো করে আমরা টেন্সে যাওয়ার পরে ভার্ব নিয়ে বুঝবো। ভার্বের মধ্যে অনেকটা প্রকার রয়েছে, ইন্ট্রিনসিক, তারপরে এক্সট্রিনসিক, অনেকটা রয়েছে ভার্বের মধ্যে। গ্রুপ ভার্ব, তারপরে কালারিং ভার্ব, ভার্বের মধ্যে অনেকটা ভার্ব রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে। অ্যাডভার্ব হচ্ছে কি? যেহেতু আমি ভার্বের পরে নিয়ে এসেছি অ্যাডভার্বকে, অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা ভার্বকে কোয়ালিফাই করি, ভার্বের দুষ্গুণ বুঝি। ভালো করে বুঝবেন, যে শব্দের দ্বারা নাউন প্রোনাউনের দুষ্গুণ বুঝি তাকে অ্যাডজেক্টিভ বলে। যে শব্দ দিয়ে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করি তাকে অ্যাডজেক্টিভ বলে। আর যে শব্দ দিয়ে ভার্বকে আমরা কোয়ালিফাই করি, ভার্বের দুষ্গুণ বুঝি, তাকে বলে অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি ইউ কাম ফাস্ট, ইউ কাম ফাস্ট, তুমি তাড়াতাড়ি আসো, দ্রুত এসো। ইউ কাম কুইকলি, তুমি তাড়াতাড়ি আসো। এই যে ফাস্ট, কুইকলি, এই শব্দগুলো কি? কাজকে দ্রুত করার জন্য বোঝাচ্ছে, অর্থাৎ কাজকে কোয়ালিফাই করছে। ইউ ওয়াক লেজি, অর্থাৎ তুমি বলতে পারেন তুমি তাড়াতাড়ি আসো, ইউ আর লেজি, আপনি বলতে পারেন। এই জায়গার মধ্যে ভার্ব দেখেন অনেক ধরনের ভার্ব হতে পারে, এগুলি আমরা পরবর্তী সময় বুঝবো। তো ইউ কাম ফাস্ট, কাম হচ্ছে ভার্ব, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। কামকে, যে কাজ করা হচ্ছে এই কাজকে কোয়ালিফাই করছে, তা হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটিকে বাংলাতে জাস্ট অব্যয় বলে দিয়ে দিয়েছে। বাস অব্যয় বললেই সবগুলো ঢুকে গিয়েছে। অর্থাৎ এই জায়গায় অব্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া হচ্ছে পদ। আমরা দেখি ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর এই অ্যাডভার্ব সহ প্রত্যেকটি বস্তুকে অ্যাডজেক্টিভ, ওই জায়গায় অ্যাডজেক্টিভ বাদ দিয়ে সব প্রত্যেকটি বস্তুকে অব্যয় ওরা বলেছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। তারপরে দেখবো এই যে প্রিপজিশনকে কিভাবে আমরা জানবো প্রিপজিশন কি, প্রিপজিশনের কাজ কি ইংলিশের মধ্যে। প্রিপজিশন হচ্ছে যখন প্রিপজিশন বা এই সব শব্দকে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বাংলাতে অব্যয় বলে, আর আরবিকে হরফ বলা হয়। হরফ মনে রাখবেন। প্রিপজিশন হচ্ছে বাক্যের সাথে নাউন প্রোনাউনকে যুক্ত করে, নাউন প্রোনাউনের সম্পর্ক দেখে নাউন প্রোনাউনকে যুক্ত করে বাক্যের সাথে। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এই জায়গার মধ্যে দেখেন স্কুল হচ্ছে নাউন, নাউনকে টুর দ্বারা আমরা বাক্যের সাথে যোগ করেছি। এই টু হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনের কাজ হচ্ছে বাক্যের সাথে নাউনকে যুক্ত করা। আশা করি বুঝেছেন। তারপরে কনজাংশন কি? কনজাংশনের কাজ হচ্ছে দুইটি বাক্য অথবা দুইটি বা তার অধিক বাক্যকে একত্রিত করা। যেমন আমরা জানি এন্ড রয়েছে, বিকজ, ইফ, অনেকটা শব্দ রয়েছে যেগুলি আমরা পরবর্তী সময়ে ব্রিফলি দেখব। জাস্ট জেনে রাখেন কনজাংশনের কাজ হচ্ছে দুইটি বাক্যকে, দুইটি বা তার অধিক বাক্যকে একত্রিত করা, এখানে যুক্ত করা। ইন্টারজেকশন আমরা সবাই জানি। ইন্টারজেকশন হচ্ছে আমাদের মনের ভাব, অনেকটা টায়ার্ড ফিল হচ্ছে, আমরা আমাদের জল পান করে নিই। আমরা দেখব ইন্টারজেকশন, এই জায়গা অবধি পর্যন্ত আমরা দেখে নিয়েছি। প্রিপজিশন হচ্ছে নাউনকে বাক্যের সাথে যুক্ত করে, অ্যান্ড কনজাংশন হচ্ছে কয়েকটি সেন্টেন্সকে একত্রিত যুক্ত করে, অ্যান্ড ইন্টারজেকশন হচ্ছে যখন আমরা মনের ভাব এক্সপ্রেস করি, ফিলিংসগুলি এক্সপ্রেস করি, এই এক্সপ্রেস করার সময় যে ওয়ার্ডসগুলি ইউজ করে থাকি তাকে বলা হয় ইন্টারজেকশন। মনে রাখবেন, যেমন আপনি মনে করেন আপনি আনন্দিত হলেন, ওয়া বললেন, এই হচ্ছে ইন্টারজেকশন শব্দ, এই শব্দকে বলা হবে ইন্টারজেকশন। আপনি দুঃখ হলেন, উফ বললেন, ওই উফ শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। আপনি যখন রাগান্বিত হলেন, আপনি কোনো একটি শব্দ ইউজ করলেন, তখন আপনি বলবেন তা হচ্ছে ইন্টারজেকশন। আপনি যখন কোনো একটি মিস্টেক করলেন, উপস বললেন, যে উপস ইংলিশ শব্দ, তো কী হচ্ছে তা হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনের পরে সবসময় এক্সক্লেমেশন মার্কস বসে, এই মার্কসকে বলা হয় এক্সক্লেমেশন মার্কস। তো আমাদের পার্টস অফ স্পিচ আমরা বুঝে নিয়েছি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বসে, অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে,
ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, যে বাক্যের মধ্যে যে শব্দটি কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। যে শব্দ ভার্বকে কোয়ালিফাই করে তারা আমরা বলবো অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে বাক্যের সাথে নাউনকে যুক্ত করে। কনজাংশন হচ্ছে কয়েকটি বাক্যকে একত্রিত করে। অ্যান্ড ইন্টারজেকশন হচ্ছে যখন আমরা ফিলিং এক্সপ্রেস করি, আমাদের ফিলিং এক্সপ্রেসের মধ্যে যখন কোনো ওয়ার্ড ইউজ করে থাকি এই ওয়ার্ডকে বলে ইন্টারজেকশন। তো আশা করি আমরা পার্টস অফ স্পিচ ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা দেখব টাইপস অফ সেন্টেন্সেস অ্যান্ড সাবজেক্ট, এই জেন্ডার, এই তিনটি টপিক আমরা দেখব। আমরা বেসিক কনসেপ্ট শিখেছি, পার্টস অফ স্পিচ শিখেছি, নাম্বার অফ নাউন এন্ড প্রোনাউন শিখেছি, পার্সনস আমরা বুঝেছি। আমরা টাইপস অফ সেন্টেন্সে যাওয়ার পূর্বে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কভার করে নেই, যাকে পাংচুয়েশন বলা হয়। পাংচুয়েশন অন্যদিন বলবো, জাস্ট আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কখন কোন জায়গায় ইউজ করা হয় একটি নতুন ক্লাসের মধ্যে আলোচনা করব। এগুলি এক্সামের মধ্যে আসে। যেমন এই মার্ককে বলা হয় এক্সক্লামেশন মার্ক, তারপরে এই মার্ককে বলা হয় কোয়েশ্চন মার্ক, এই হচ্ছে ফুল স্টপ, এই হচ্ছে কমা, এই হচ্ছে সেমিকলন, এই হচ্ছে কলন, এই হচ্ছে কলন ড্যাশ, একে বলে ড্যাশ, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোটেশন। এইভাবে অনেকটা রয়েছে, এগুলি আমরা পাংচুয়েশন ক্লাসের মধ্যে দেখব। কোন জায়গায় ইউজ করা হয়, কখন ইউজ করা হয় তা জানব। টাইপস অফ সেন্টেন্স, নাম্বার 1 আমরা দেখব অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। ফাংশন দেখে নেই। অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অর্থাৎ কাজ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অর্থাৎ সেন্টেন্সের কাজ, ফাংশন হচ্ছে কাজ, কাজ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা 5টি প্রকার জানবো, এত ইম্পর্টেন্ট, এগুলি বুঝতে হবে, জানতে হবে এবং এগুলি কিভাবে আমরা ইউজ করব তা জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স ইংলিশ লিটারেচারের মধ্যে 80% সেন্টেন্সেস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ভালো করে বুঝবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে বাক্যের দ্বারা আমরা সাধারণ কোনো স্টেটমেন্ট বোঝাই, সাধারণ বর্ণনাবাচক বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, আই ইট রাইস, আই স্লিপ, আমি পড়ি, আই রিড, আমি দৌড়াই, আই রান, আমি আসি, আই কাম, আমি যাই, আই গো। এইভাবে আমি পড়াই, আই টিচ, আমি বুঝাই, আই এক্সপ্লেন। হ্যাঁ, তুমি পড়াও, ইউ টিচ, তুমি যাও, ইউ গো, তুমি আসো, ইউ কাম। এই ধরনের যত সেন্টেন্স হতে পারে, এইসব বর্ণনাবাচক সেন্টেন্সকে, সাধারণ স্টেটমেন্ট বোঝায় যে সেন্টেন্সকে, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আমরা বুঝে নিয়েছি, এত ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। যে বা যারা নতুন, আপনারা কখনো পড়েননি, আপনারা লিখে নেবেন। আর আপনারা তো সবাই, যে বা যারা অ্যাডাল্ট বা বড় রয়েছেন, আপনারা তো সবাই জানেন। কিন্তু যেহেতু সেন্টেন্সের কাইন্ডস আলোচনা করছি, তো ভাবলাম এগুলিও আলোচনা করা আমাদের প্রয়োজন, জানা প্রয়োজন। সব তো আর সিনিয়র না। তারপর হচ্ছে অ্যাসার্টিভ বুঝে নিয়েছি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনাবাচক সেন্টেন্স। যে বাক্যে বর্ণনা বোঝানো হয়, বর্ণনা করা হয়, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি, যেগুলি আমি এক্সাম্পল অনেকটা দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা আস্কিং করা বোঝায়, অর্থাৎ কোয়েশ্চন করা বোঝায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোয়েশ্চন মার্ক বসে, অর্থাৎ কোয়েশ্চন মার্ক দেখেই আমরা বুঝতে পারবো তা হচ্ছে আস্কিং করা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? যদি আমি বলি তুমি কাজটি করতে কি পছন্দ করবে, কুড ইউ লাইক টু ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করতে পছন্দ করবে। এইভাবে তুমি এই জায়গায় কী করছো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এই জায়গায় তুমি কী করছো। তো এই সব হচ্ছে আস্কিং, কোনো কিছু চাওয়া হচ্ছে।
তো চাওয়া কত ধরনের হতে পারে, আস্কিং কত ধরনের হতে পারে? প্রশ্ন করা, যে বাক্যের দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা কয়েক ধরনের হতে পারে, আমরা দুইটি প্রশ্ন করা বুঝতে পারবো। একটি হচ্ছে স্পেসিফিক কোয়েশনস, স্পেসিফিক কোয়েশন, একটি হচ্ছে ইয়েস নো কোয়েশন। এই দুইটি কোয়েশন আমরা বালাই করে বুঝবো। স্পেসিফিক কোয়েশন কি? যেমন আমি একটি ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিই, তখন আপনারা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। টেন্সে গিয়ে আরও ভালো করে আপনাদেরকে দিয়ে দেব। যেমন যে কোনো একটি সেন্টেন্স যদি আমি লিখি, যেমন আই ডু দিস ওয়ার্ক, ইউ ডু দিস ওয়ার্ক। মনে করেন আমি একটি সেন্টেন্স লিখলাম, ইউ ডু দিস ওয়ার্ক, ইউ ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করো। তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি বলেছি একটি সেন্টেন্সকে দুই অবস্থায় পাওয়া যায়, এক হচ্ছে অ্যাফার্মেটিভ, এক হচ্ছে নেগেটিভ। আমি এই সেন্টেন্সকে নেগেটিভ বানাতে পারবো। ইউ ডু দিস ওয়ার্ক, আমি যদি বলি ইউ ডু নট ডু দিস ওয়ার্ক, ডু নট ডু দিস ওয়ার্ক, আমি এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তৈরি করতে পারবো। আমি যদি বলি দেখেন ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে। আমি যদি বলি ডু ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করো, তো এই কোয়েশনটি হবে ইয়েস নো কোয়েশন। এই কোয়েশনটি হবে ইয়েস নো কোয়েশন। অর্থাৎ এই কোয়েশনের জবাবে যাকে আমি জিজ্ঞাসা করব সে ইয়েস বললেই হবে, নো বললেই হবে। যদি না করে তো নো বলবে। ডু ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করো। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। সে যদি ইয়েস বলে হ্যাঁ আমি খাই, ইয়েস বললেই চলবে। না আমি খাই না, নো বললেই চলবে। আমি যদি বলি তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, সে যদি ইয়েস বলে হ্যাঁ আমি যাই স্কুলে। আমি যদি বলি তোমার বোন কি স্কুলে যায়, ডাজ ইউর সিস্টার গো টু স্কুল, তোমার বোন কি স্কুলে যায়, সে যদি বলে হ্যাঁ স্কুলে যায়, ইয়েস বললেই চলবে, হ্যাঁ ইয়েস। যদি আমি বলে না তো নো বলবে। অর্থাৎ ইয়েস নো কোয়েশন ওই কোয়েশনকে বলা হয় যে কোয়েশনের জবাব ইয়েস এবং নো বলে জবাব দেওয়া যায়, তাকে ইয়েস নো কোয়েশনস বলে। তো আমরা দেখলাম ইয়েস নো কোয়েশন কীভাবে হয়ে থাকে। আমি যদি বলি তুমি কি পড়াও, ডু ইউ টিচ, তুমি কি পড়াও, আমি বললাম হ্যাঁ আই টিচ, হ্যাঁ আই টিচ বলার প্রয়োজন নেই, ইয়েস। ডু ইউ টেক কফি, তুমি কি কফি পান করো, তো আমি যদি বলি ইয়েস। আমি যদি বলি না, নো থ্যাঙ্কস, থ্যাঙ্কস আমরা ফর্মালিটি হিসাবে ইউজ করে থাকি, তো নো বললেই চলে, নো, বাস। তো এগুলি হচ্ছে আমাদের নিয়ম। তো এই হচ্ছে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ ইয়েস নো কোয়েশন। ইন্টারোগেটিভ কোয়েশনের ইয়েস নো কোয়েশনের অ্যাফার্মেটিভ নেগেটিভ কীভাবে হবে? ডু ইউ নট ডু দিস ওয়ার্ক, নট ডু দিস ওয়ার্ক, ডু ইউ নট ডু দিস ওয়ার্ক, তা হচ্ছে নেগেটিভ। তো আমরা দেখলাম ইন্টারোগেটিভ আর ইয়েস নো কোয়েশনের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তারপরে আমরা দেখব স্পেসিফিক কোয়েশন কাকে বলে। স্পেসিফিক কোয়েশনস হচ্ছে ওইসব কোয়েশনস যে কোয়েশনের সাথে WH ফ্যামিলি যুক্ত থাকে। WH ফ্যামিলি কি? এখন WH ফ্যামিলি কি? WH ফ্যামিলি কাকে বলে? অর্থাৎ কিছু শব্দ রয়েছে যাদেরকে মডেল ভার্ব বলা হয়, কালারিং ভার্ব বলা হয়, WH ফ্যামিলিও বলা হয়। যে শব্দগুলি WH দিয়ে শুরু হয়, যেমন হোয়াই, হোয়েন, হোয়াট, হোয়ার, হুজ, হু, এগুলি সব হচ্ছে WH ফ্যামিলি। আমি যদি জিজ্ঞাসা করি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আপনারা যারা ওয়াচ করছেন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, আপনাদের নাম কি, তখন আপনারা ইয়েস বললে হবে নাকি? ইয়েস স্যার, নো আনসার হবে না। অর্থাৎ আপনাদেরকে বলতে হবে মাই নেম ওতা অথবা আই ওতা, এভাবে বলতে হবে। তো আপনাকে যদি জিজ্ঞাসা করি তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে পড়ো, তো আপনি ইয়েস বললে হবে নাকি? আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে পড়ো, ইয়েস স্যার, না আনসার হবে না, রং হবে। আপনাকে বলতে হবে আই রিড ইন ক্লাস 10, যে কোনো একটি বলতে হবে। তো এইভাবে আপনাকে যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ, ইয়েস স্যার, হবে নাকি? না হবে না। আপনাকে বলতে হবে আমি মার্কেটে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। আমি যদি বলি তুমি কখন পড়ো, হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো, এট নাইট, হোয়েন ডু ইউ রিড এট নাইট, তুমি কখন
রাত্রে পড়ো, তুমি যদি বলো ইয়েস স্যার, নো স্যার, আনসার হবে নাকি? না, হবে না। আপনাকে বলতে হবে আই রিড, আমি স্টাডি করি এট নাইট আফটার 6 PM, আমি রাত্রে পড়ি 6 PM এর পরে। তো আনসার হবে, আমরা দেখলাম এই জায়গা থেকে, এই ডিসকাশন থেকে, এক্সাম্পল থেকে আমরা দেখলাম কি যে কোয়েশনের জবাব ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, জবাব দিতে হলে আরেকটি সম্পূর্ণ সেন্টেন্স বলতে হয়। এই ধরনের কোয়েশনকে স্পেসিফিক কোয়েশন বলে। তো আশা করি আপনারা ইয়েস নো কোয়েশন, স্পেসিফিক কোয়েশন ভালো করে বুঝেছেন। তারপরে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসে, মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসে। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সের মাধ্যমে আমরা অনুরোধ, রিকোয়েস্ট, আদেশ, উপদেশ এগুলি বোঝাই, ওই সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে এমন কিছু শব্দ থাকে যে শব্দের দ্বারা আদেশ করা বোঝায়। যেমন আদেশ করতে হলে আমরা অর্ডার বলি, যেমন ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তোমাকে এই কাজটি করতেই হবে, আমি আদেশ করছি, অর্ডার দিচ্ছি। অর্ডার করা বোঝাচ্ছে, সেন্সে বোঝাচ্ছে অর্ডার, যে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে উইদিন 2 days, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক উইদিন 2 days, তোমার 2 দিনের মধ্যে হোমওয়ার্ক কমপ্লিট করতেই হবে। অথবা আমরা কাউকে দাঁড় দিয়ে থাকি, দাঁড়কে বড় বলে, তো আমরা কাউকে দাঁড় দিয়ে থাকি। তো দাঁড় দেওয়ার পর কী হয়, যখন ওই টাকাগুলো না দেয় বা দিতে চায় না, তখন আমরা কী করি, আমরা কি পাওয়ার ইউজ করি, ইউ হ্যাভ টু পে মাই মানি নাও, তোমাকে এখন আমার টাকা দিতে হবে, এখন দিতে হবে। তো এই যে সেন্টেন্সগুলি হচ্ছে অর্ডার করা বোঝাচ্ছে। অথবা কখনো কী করি, অর্ডার করি, নর্মালি অর্ডার করে থাকি, ইউ ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করো, ইউ ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করো, তুমি ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো, ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও, ইউ ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না, তুমি এই কাজটি করো না, ইউ ডু নট ডু দিস ওয়ার্ক, তুমি এই জায়গার মধ্যে থুতু ফেলো না, তুমি ইউরিনালে গিয়ে প্রস্রাব করো, তুমি এই জায়গাটা ঝাড়ু দাও, এই জায়গাটা ওয়াশ করো, তুমি হাত ওয়াশ করে আসো। এগুলি হচ্ছে অর্ডার, এগুলি হচ্ছে অর্ডার। তো এই অর্ডার যে বাক্যের মধ্যে ইউজ করা হয়, এই যতটা বাক্য আমি আপনাদেরকে বললাম সব বাক্য হচ্ছে ইম্পারেটিভ শ্রেণীর বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ থেকে এই বাক্যগুলি এসেছে। অর্ডার দেখলাম। উপদেশ কি? আমি যদি উপদেশ দিই, তুমি যদি পাস করতে চাও ভালো করে স্টাডি করো, ইউ হ্যাভ টু স্টাডি, অথবা হ্যাভ টু না বলে আমি যদি বলি ইউ শুড স্টাডি, আমরা আদেশ দিচ্ছি, ইউ শুড স্টাডি, তোমার স্টাডি করা প্রয়োজন, উচিত, ইউ নিড টু স্টাডি, তোমার স্টাডি করা প্রয়োজন। এইভাবে আমরা কি করি, উপদেশ দিয়ে থাকি। অথবা ইউ নিড টু টেক রেস্ট, তুমি অনেকটা হার্ড লেবার করেছো, ইউ নিড টু টেক রেস্ট আ ফিউ ডেজ, তোমার কিছু দিন রেস্ট নেওয়া প্রয়োজন। তা হচ্ছে আমাদের কি আদেশ। তো আমরা দিলাম আদেশ, উপদেশ দিলাম। তারপর অনুরোধ কি, রিকোয়েস্ট করা বোঝায়। রিকোয়েস্ট কি, আমি বললাম খুব পিপাসিত আমার পিপাসিত আমার টানছে, আমার টাস্টি, তো আমি কি বলবো, আমি অনুরোধ করবো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দেন। অথবা কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমরা বলি না। এই জন্য এইভাবে এই যে সেন্টেন্সেসগুলি রয়েছে এগুলি সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অথবা আমরা বলতে পারি এই জায়গায় আমার একটু জায়গা দিন, প্লিজ গিভ মি সাম প্লেস, অথবা গিভ মি এ সিট হিয়ার, আমাকে একটি সিট দেন এই জায়গার মধ্যে, প্লিজ অ্যালাউ মি টু সিট হিয়ার, আমাকে অনুমতি দিন এই জায়গার মধ্যে বসার। অথবা কখনো আমরা কী করি, সেমিনারে গিয়ে রিকোয়েস্ট করি, আমাদের প্রিন্সিপাল স্যার কখনো করে থাকি, আমি করিনি কখনো, আমাকেও যাই হোক, তো আমি করিনি, আমি অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এজ এ গেস্ট হিসাবে, আপনার দোয়া রয়েছে, আশীর্বাদ রয়েছে, বড় বড় প্রোগ্রামে গিয়েছি, প্রোগ্রাম হোস্টিং করেছি। তো আমরা কি বলি, যখন কোনো গেস্টকে, বড় কোনো গেস্টকে আমি যখন প্রোগ্রাম হোস্টিং করি, তো বড় যখন গেস্টকে আমরা কি করি, কাইন্ডলি স্যার ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ইউ মে কাম অন দ্য পোডিয়াম অ্যান্ড স্পিচ অর এক্সপ্রেস ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ আস। তো আমরা কী করি, ওনাকে রিকোয়েস্ট করি, বলি স্যার কাইন্ডলি ইউ মে কাম, আপনি আসতে পারেন, এত ইজ্জতের সহিত আমরা বলি, অন দ্য পোডিয়াম, স্টেজ বলতে পারি। তো এগুলি হচ্ছে সব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যখন রিকোয়েস্ট করি, প্লিজ ইউ ডু নট ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজগুলো করিও না, প্লিজ ইউ ডোন্ট টক উইথ আদার, এই কথাটা কারোর সাথে কথা বলিও না, এগুলি হচ্ছে সব ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা আমরা কখনো বলি না প্লিজ ইউ ডোন্ট ডিস্টার্ব মি, তুমি ওকে ডিস্টার্ব করো না। অনেক সময় অনেক কিছু ইউজ করে থাকি। এই সব আমি আপনাদেরকে বেশি এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের মাইন্ডের মধ্যে ক্যাচ হয়। এই সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স একদম ইজি, আমরা সবাই জানি। যে সেন্টেন্সের দ্বারা উইশ করা বোঝায়, দোয়া, কামনা, বাসনা, ইচ্ছা বোঝায়, তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। যেমন আমাকে অনেকে বলেন বা আমি অনেকে দোয়া দিয়ে থাকি যে আল্লাহ তোমার ভালো করুক,
আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার ভালো করুক, অথবা তুমি দীর্ঘজীবী হও, ইউ মে লং লিভ, তুমি দীর্ঘজীবী হও। এই ধরনের বাক্যগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এগুলি না চিনলে, না জানলে আপনি ন্যারেশনে গিয়ে আপনার প্রবলেমে পড়বেন, ভয়েসে গিয়ে প্রবলেমে পড়বেন। ভালো করে বুঝবেন কোন সেন্টেন্স কি অপটেটিভ হবে। অপটেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসে। তারপরে দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের একদম শর্টকাট মেথড হচ্ছে, যে সেন্টেন্সের সাইটে প্রথমে হতে পারে, শেষে হতে পারে, যদি এক্সক্লেমেশন মার্ক থাকে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যদি ইন্টারজেকশন কোনো শব্দ থাকে, অর্থাৎ ইন্টারজেকশন আমরা দেখেছি যেগুলি উফ, উফস, আ, ওয়াও, ওয়া, সারপ্রাইজেবল যে শব্দগুলি রয়েছে এগুলি হচ্ছে সব ইন্টারজেকশনের শব্দ। তো ইন্টারজেকশনের শব্দপূর্ণ যে সেন্টেন্স থাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি, অথবা সেন্টেন্সের শেষে বা প্রথমে বা শব্দের পরে কি থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে। এই সেন্টেন্সকে দেখেই আমরা বলতে পারবো এই সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি যদি বলি ওয়াও হোয়াট এ বিগ বাফেলো, এত বড় একটি মহিষ। যদি আমি বলি হোয়াট এ বিগ স্নেক, অত বড় একটি সাপ। আমি যদি বলি ওয়াও হোয়াট এ বিউটিফুল মুন ইজ, এত সুন্দর একটি চন্দ্র, আমরা বলতে পারি। এই ধরনের বাক্যগুলি হচ্ছে সারপ্রাইজেবল, ওয়ান্ডারেবল বাক্যগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আশা করি আপনাদের সেন্টেন্সের মধ্যে কোনো ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব, প্রথমে দেখেছি অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, এখন দেখবো অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা এত ইম্পর্টেন্ট, কি বলবো আপনাদেরকে, প্রত্যেকটি এক্সামের মধ্যে স্ট্রাকচার থেকে, স্ট্রাকচার মিনস হচ্ছে গঠন। স্ট্রাকচার আপনারা যদি এই ক্লাসটি ভালো করে বুঝে নেন তাহলে ভয়েস ন্যারেশন এত সুন্দর করে উপস্থাপন করব, চেষ্টা করব আপনাদেরকে এত ইউনিকভাবে বোঝাবো যাতে জীবনে কখনো ভয়েস ন্যারেশনে ডাউট আসবে না, জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা দেখলাম অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। মনে রাখবেন অল সিম্পল সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স। অল সিম্পল সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কথাটি মনে রাখবেন, তখন আরও ক্লিয়ার হবে। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি ক্লোজ থাকবে। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে মিনিংফুল কম্বিনেশন অফ ওয়ার্ডস, কয়েকটি শব্দ, অর্থপূর্ণ শব্দের কম্বিনেশন। ক্লোজ বললে আপনি সেন্টেন্স বলতে পারেন। অর্থাৎ এক সেন্টেন্সে যে আমরা বলতে পারি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে, একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট রয়েছে। এখন জানতে হবে আমাদের সাবজেক্টের প্রেডিকেট কি, তারপরে এই আমরা 3টি আলোচনা করব। সাবজেক্ট প্রেডিকেট আমরা কমপ্লিট করে নেই। সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে? ইংলিশ। আমি 3টি বাক্য লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য সাবজেক্ট, প্রেডিকেট এন্ড অবজেক্ট। অবজেক্ট এই বাক্যের মধ্যে না বুঝিয়ে আলাদা করে বুঝিয়ে দিয়ে দেব। সাবজেক্ট হচ্ছে আমরা যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, কে মিন্স হচ্ছে হু, এই হু। ভালো করে বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট বুঝতে হবে, না হয় বয়সে গিয়ে যখন সাবজেক্টকে অবজেক্ট করবেন, অবজেক্টে সাবজেক্ট করবেন, কনফিউজ ক্রিয়েট হবে, পারবেন না। ভার্বকে আমরা প্রথমে ভার্বটি খুঁজবো, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটি। ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে আমরা গিভ মিন্স হচ্ছে দেওয়া, কে দে, কে দে কাউ দে, কে কি দে, কে মিল্ক দে, দুধ কে দে, গরু দে। অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করার পর যার উপরে গিয়ে এই প্রশ্নের আনসারটি আসবে তা হচ্ছে সাবজেক্ট। একটি পন্থা বুঝিয়ে দিলাম। সেকেন্ড পন্থা হচ্ছে
বাক্যের মধ্যে যে কর্তা যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কে দিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনি দেখেই বলতে পারবেন তা হচ্ছে সাবজেক্ট। এই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করে। যেমন আমি বললাম হি গোজ টু মার্কেট, এই জায়গার মধ্যে হি সে কে মার্কেটে যায়, কে যায়, সে হচ্ছে সাবজেক্ট। আপনি যদি ডাইরেক্টলি দেখুন মার্কেটে কে যায় চোখে দেখা যাচ্ছে যে সে হচ্ছে সাবজেক্ট। টিচ কে পড়ায়, আমি পড়াই। কে ইংলিশ পড়ায়, আই টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াই। তো আই হচ্ছে সাবজেক্ট। তো আশা করি সাবজেক্ট বুঝেছেন। দুইটি পন্থা বলে দিলাম। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যার উপরে কেউ জবাব পড়বে তাকে সাবজেক্ট বলবেন, অথবা বাক্যের মধ্যে যে কর্তা যে কাজ করে তাকে সাবজেক্ট বলবেন। সাবজেক্টকে আরবিকে বলা হয় ফাইল, আর বাংলাতে বলা হয় কর্তা। তারপরে এই জায়গা থেকে আমরা দেখব সাবজেক্ট দেখে নিলাম, এখন প্রেডিকেট কি। এই সাবজেক্টকে বাদ দিয়ে এই জায়গা সাবজেক্ট, এই সাবজেক্ট বাকি যা অংশ রয়েছে এই সম্পূর্ণ অংশকে বলা হয় প্রেডিকেট। এই জায়গা হচ্ছে সাবজেক্ট, এই জায়গা হচ্ছে প্রেডিকেট। ভালো করে বুঝেন, যে কাজ করে হে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সব হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট চেনার দুইটি পন্থা বলে দিয়েছি। আর যে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তা সব হচ্ছে প্রেডিকেট। তো আশা করি সাবজেক্ট প্রেডিকেট বুঝে গিয়েছেন। এখন আমরা দেখব অবজেক্ট কাকে বলে। অবজেক্ট না চিনলে হবে না, অবজেক্ট আপনাদেরকে চিনতেই হবে। আর আমার ক্লাস যদি ওয়াচ করেন ডেফিনেটলি এগুলি আর মাইন্ড থেকে যাবে না। যখন ভার্বকে আপনি কি, আমি সেন্টেন্স দিয়ে বদলে দেই, এই সেন্টেন্স দিয়ে অবজেক্ট বোঝাতে পারবো। আচ্ছা, আরেকটি সেন্টেন্স লেখে নেই তো ভালো হবে। দেখেন আমি গিভ দিয়ে একটি ভার্ব নিয়ে দুইটি সেন্টেন্স নিয়ে আসলাম যাতে আপনাদের ভালো করে বুঝতে পারেন। ভার্বকে যদি আপনি কি অথবা কাহাকে এই দুইটি কথা দিয়ে প্রশ্ন করেন, যেমন আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, প্রথমে কি দে, দুধ দে, আমরা একটি সাবজেক্ট পেয়ে গেলাম, মানে একটি অবজেক্ট পেয়ে গেলাম। এই হচ্ছে একটি অবজেক্ট নাম্বার 1। একটি বাক্যের মধ্যে দুইটি অবজেক্ট হতে পারে। যখন আপনারা ভয়েস চেঞ্জ করবেন তখন দেখবেন দুইটি অবজেক্ট হলে ভয়েস চেঞ্জ দুই রকমের হবে, একটি অবজেক্ট হলে এক রকমের হবে। তো আমরা ভয়েস চেঞ্জে গিয়ে এগুলি নিয়ে আলোচনা করবো। ভালো করে বুঝেন সাবজেক্ট প্রেডিকেট। যখন ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, অথবা যদি কি দিয়ে প্রশ্ন না আসে তখন কাহাকে দিয়ে করবেন। যদি কি দিয়ে চলে আসে তো আপনি অবজেক্ট পেয়ে গেলেন, কোনো অসুবিধা নেই। তো কি দিয়ে আমি প্রশ্ন করলাম, কি দে, দুধ দে। গরু আমাদেরকে কি দে, গরু আমাদেরকে দুধ দে, অর্থাৎ দুটি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট নাম্বার 1। এবং যদি আমি বলি কাহাকে দে, আমাদেরকে দে, এই হচ্ছে অবজেক্ট নাম্বার 2। অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2। তো অবজেক্ট আপনারা বুঝেছেন। সেম জায়গায় যদি আমি কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করি, গিভ, উনি আমাকে কি দেন, উনি কি দেন, পেন দেন, এই হচ্ছে অবজেক্ট নাম্বার 1। উনি কাকে দেন, আমাকে দেন, অবজেক্ট নাম্বার 2। কি কাহাকে দিয়ে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যার উপরে জবাব গিয়ে পড়বে। কি দিয়ে প্রশ্ন করলে, কাহাকে দিয়ে প্রশ্ন করলে এই হয়তো দুইটি অবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট একটি হতে পারে। যেমন আমি যদি বলি আই টিচ ইংলিশ, কি পড়াই, ইংলিশ পড়াই। কাহাকে পড়াই এই জায়গায় নেই, জাস্ট কি নিয়ে প্রশ্ন এসেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি বলি আই টিচ ইংলিশ, এই জায়গার মধ্যে টিচকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি পড়াই, আমি কি পড়াই, আমি ইংলিশ পড়াই, এই হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট। তো এগুলি আপনারা ভালো করে অবজেক্ট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মনে রাখবেন। তো আমাদের অবজেক্ট, সাবজেক্ট, প্রেডিকেটের এই চ্যাপ্টারও সাথে সাথে আমরা দেখে নিলাম, বুঝে নিলাম এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করলাম।
তো সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি প্রেডিকেট থাকবে, অর্থাৎ একটি ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যে সেন্টেন্স সে অন্য সেন্টেন্সের সাহায্য ছাড়া ডাইরেক্টলি কী করতে পারবে, সেন্স তৈরি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে এবং প্রকাশ করতে পারবে, তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বলে থাকি। তো সিম্পল সেন্টেন্স হচ্ছে অল অ্যাসার্টিভ সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি প্রেডিকেট থাকবে অথবা একটি সাবজেক্ট অবজেক্ট পূর্ণ থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। কমপ্লেক্স কম্পাউন্ড একটু ভালো করে বুঝবেন। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটি ডিপেন্ডেন্ট ক্লোজ। যদি আমি বলি যেমন সে খুব টায়ার্ড ফিল হচ্ছে এই জন্য সে ঘুমাচ্ছে, সে টায়ার্ড ফিল হচ্ছে এই জন্য ঘুমাচ্ছে, অর্থাৎ টায়ার্ড ফিল হওয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর ঘুমানি এই জন্য ঘুমানি বিকজ দিয়ে আমরা নিয়ে আসলাম তা হচ্ছে কি, তা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এই প্রথম বাক্যের উপরে ডিপেন্ড করে প্রথম নেক্সট ক্লোজটি তৈরি হয়েছে, তখন আমরা বলবো তা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যার মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট একটি ডিপেন্ডেন্ট দুইটি ক্লোজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, অর্থাৎ অ্যান্ড অলসো, বাট এগুলি দিয়ে, অর্থাৎ কনজাংশন দিয়ে দুইটি বা তার অধিক সেন্টেন্সকে যুক্ত করে কম্পাউন্ড মতলব হচ্ছে মিশ্র বাক্য তৈরি করা হয়। সিম্পল বাক্যকে বলা হয় বাংলাতে সরল বাক্য, কমপ্লেক্স বাক্যকে বাংলাতে বলা হয় জটিল বাক্য, আর কম্পাউন্ড বাক্যকে বলা হয় মিশ্র বাক্য, অর্থাৎ কয়েকটি বাক্যকে একত্রিত করে অ্যান্ড দিয়ে, অ্যান্ড অলসো, বাট এগুলি দিয়ে তৈরি করা হয়, তাদেরকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। অন্যান্য ক্লাসের মধ্যে এগুলি আরও ভালো করে এক্সপ্লেন করব, আশা করি তো বুঝেছেন। আমার একটু টায়ার্ড ফিল হচ্ছে, আমরা এতটুকু বুঝে নিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন যেহেতু জেন্ডার নিয়ে এসেছি, জেন্ডারটাও কমপ্লিট করে নেই, তখন এই ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। অনেকটা লং হয়ে গিয়েছে, একটু বোঝাতে গিয়ে একটু বেশি বোঝাতে হচ্ছে আপনাদেরকে। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে, আমরা সবাই জানি জেন্ডার বাংলাতে বলা হয় লিঙ্গ, বাংলাতে বলা হয় লিঙ্গ। তো জেন্ডার ইংলিশের মধ্যে চারটি রয়েছে: ফেমিনাইন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এবং কমন জেন্ডার। আমি 2-3 কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছি। মাস্কুলিন জেন্ডার হচ্ছে পুরুষকে বোঝায়, যে শব্দ পুরুষকে বোঝায় তাকে আমরা বলবো মাস্কুলিন জেন্ডার। যেমন পুরুষবাচক যে শব্দগুলি রয়েছে, পুরুষের সাথে অ্যাটাচ, অ্যাসোসিয়েট বলতে পারেন। আর যে শব্দগুলি মহিলাকে বোঝায় তা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, যেমন শি, তারপরে অনেকটা মহিলা রয়েছেন, অনেক কিছু রয়েছে যেগুলি হচ্ছে ফেমিনাইন জেন্ডার বলতে পারেন। একজন মহিলা হলে ফেমিনাইন জেন্ডার হবেন, পুরুষ হলে মাস্কুলিন জেন্ডার হবে, একদম ইজি। কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার একটু ভালো করে বুঝেন। কমন জেন্ডার হচ্ছে কমন নাউন, অর্থাৎ যখন যে জায়গার মধ্যে আমরা কমন নাউন ইউজ করি ওই কমন নাউন পূর্ণ জেন্ডারকে আমরা বলতে পারবো কমন জেন্ডার। যেমন টিচার কমন জেন্ডার, স্টুডেন্ট কমন জেন্ডার, প্যারেন্টস কমন জেন্ডার। কমন জেন্ডার মিন্স হচ্ছে এই শব্দগুলি আমরা উভয় ক্ষেত্রে ইউজ করতে পারি, মাস্কুলিনের ক্ষেত্রে ইউজ করতে পারি, ফেমিনাইনের ক্ষেত্রে ইউজ করতে পারি, অর্থাৎ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইউজ করতে পারি, পুল্লিঙ্গের ক্ষেত্রে ইউজ করতে পারি। তা হচ্ছে কমন জেন্ডার, যা আমরা কমন নাউন ইউজ করে থাকি। যেমন ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারেন, রাইটার হতে পারেন, প্যারেন্টস হতে পারেন, চোর হতে পারে, এগুলি সব হচ্ছে কমন জেন্ডার। নিউট্রাল জেন্ডার হচ্ছে নন লিভিং থিংস, অর্থাৎ যে বস্তুগুলির মধ্যে জান নেই, যেমন ডেস্ক, বেঞ্চ, চেয়ার, মোবাইল, স্ট্যান্ড, লাইট, এই সবগুলি হচ্ছে যেমন এগুলি যখন আমরা জেন্ডারের দিকে দাবিত হব, জেন্ডারের সাথে যুক্ত করব, অ্যাসোসিয়েট করব, তখন আমরা নন লিভিং থিংসগুলিকে নিউট্রাল জেন্ডার বলবো। তো আজকের জন্য আমাদের ক্লাসটি এতটুকু সম্পূর্ণ করে নিলাম। বেসিক একটি ক্লাস ইংলিশ গ্রামারের, তার মধ্যে আমরা পার্টস অফ স্পিচ কভার করলাম, টাইপস অফ সেন্টেন্সেস কভার করলাম, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন দেখলাম, আমরা জেন্ডার দেখলাম, নাম্বার অফ নাউন দেখলাম, আমরা প্রোনাউন ভালো করে বুঝলাম, নাউনের প্রকারগুলি বুঝলাম, তারপরে আমরা পার্সনস দেখলাম। আমরা এই সব পয়েন্টগুলি একটি ক্লাসের দ্বারা কমপ্লিট করেছি, যে পয়েন্টগুলি দিয়ে আপনারা দেখতে পারবেন যে মিডল স্কিল গ্রামার বলে ক্লাস 5-6 মধ্যে একটি গ্রামার রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রায় একটি গ্রামার বুক কভার করে নিয়েছি। এত বড় একটি চ্যাপ্টার, এত বড় একটি চ্যাপ্টার করেছি, একটি ক্লাস করেছি আজকে ক্লাসের মধ্যে। আপনারা যারা ইংলিশ বিলকুল জানেন না, আমি অনেক ইয়ার্স ইংলিশ পড়িয়েছি, এখন অবধি পড়াই, তো আপনারা ক্লাসগুলি কন্টিনিউয়াসলি ওয়াচ করেন। এক সময় আমার ক্লাসেসগুলি 10-12টি 15টি ক্লাসের মধ্যে কভার করে নেব। এই 15টি ক্লাস আপনার যদি ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার করে নেন,
তাহলে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন এবং প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে ফুল কনফিডেন্স নিয়ে এক্সাম দিতে পারবেন এবং ইংলিশের মধ্যে কোনো ডাউট থাকবে না। এবং যে বা যারা আপনারা স্কুলে পড়াশোনা করছেন, একাডেমিক ক্লাসের মধ্যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসে স্টাডি করছেন, আপনাদের জন্য ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা কী করবেন, ক্লাসগুলি সম্পূর্ণ দেখেন, এরপর থেকে গ্রামারের জন্য আর কোনো টেনশন করতে হবে না, টিচারের কাছে দৌড়াতে হবে না, টিউশন ধরতে হবে না, টিউশন পড়তে হবে না। আপনার ক্লাস 10-এ, ক্লাস 9-এ প্রত্যেকটি ক্লাসের মধ্যে গ্রামার থেকে এক্সামে আসে, এই গ্রামারের প্রত্যেকটি টপিক কভার হয়ে যাবে। আজকের টপিক থেকে আপনাদের অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। ভালো করে দেখবেন, বুঝবেন, শিখবেন। যদি কোনো কনফিউশন হয়ে থাকে, কোনো ডাউট হয়ে থাকে, কমেন্ট করবেন। কমেন্ট অনুসারে আমি নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব। আর আপনারা যে বা যারা অ্যাডাল্ট, সিনিয়র কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন, আপনারা স্টাডি করছেন, যদি আপনি ক্লাসটি ওয়াচ করছেন, তাহলে আপনাকে আমি বলবো আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, রিলেটিভস তাদেরকে রিকমেন্ড করতে পারেন। একদম মাতৃভাষায়, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি ক্লাসগুলি উপস্থাপন করার চেষ্টা করব। যদি আপনার ক্লাসটি ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট দিবেন। এবং আপনাদেরকে বলবো যে আপনারা যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তখন সঙ্গে সঙ্গে আমি নেক্সট ক্লাস যখন আপলোড করব, তখন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমরা বর্তমানে SST জেনারেল নলেজ ক্লাস শুরু করে নিয়েছি। অনেকটা ক্লাস হয়েছে, প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। সিটেটের সম্পূর্ণ ক্লাস কভার করেছি, সম্পূর্ণ সিলেবাস কভার করেছি। আপনারা যদি সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন, নেক্সট 25-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকে শুরু করেন, ক্লাসেস রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এন্ড যদি ADR-এর আপনি কম্পিটেন্ট হয়ে থাকেন, তাহলে দেখতে পারেন প্লেলিস্টে SST জেনারেল নলেজের ক্লাসেস রয়েছে। এবং লাস্ট ক্লাস ম্যাথসের উপর করেছি, আজকে ইংলিশের উপর ক্লাস করেছি। অর্থাৎ ম্যাথস ইংলিশ শুরু হয়ে গিয়েছে, এখন শুধু স্টার্ট করার বাকি রয়েছে রিজনিং। নেক্সট ক্লাস হয়তো রিজনিংয়ের উপরে করব। এবং এইভাবে আমরা 5টি সাবজেক্ট একসাথে নিয়ে সিলেবাস কভার করব, সম্পূর্ণ করব এক্সামের পূর্বে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।